জিনিসগুলো লক্ষ্য করেছি আমার গান বেশি পছন্দ করে মহিলারা। যাবে চলে ফিরে ফিরে আমি পাশে থেকে একটু দূরে বন্ধু দেখা হবে। My first girlfriend আমি তাদের খুব ক্যাটার করি, যে কারণে আমার একটা অনুষ্ঠান টেলিভিশনে খুব প্রিয়, সেটা অনুষ্ঠানটার নাম হচ্ছে দিদি নাম্বার ওয়ান। আর বউ একদম উল্টো আর কি, আমি গাইলেই প্রথমে এরকম করে ভুল কুচকে আমার একটা বাজে হয়েছে, প্রথমেই এটা বলে শুরু করে আর আচ্ছা, তারপরে সেটা হয়তো ভালো লেগেওছে ওর, কিন্তু শুরু করবেই ও বাজে হয়েছে দিয়ে। মানুষের পাশে যাইনি তো আজও ভেসকে, শিরায় শিরায় একই প্রত্যাশা, হাজার শপথে মিশে। মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে যাব, পুরায় ফেলে আবার ভরেছ তোমার পিছু যত যাব আমি প্রিয়তম। একটা অন্য ছেলের সাথে বিদেশে, এবং যখন চলে যায় বিদেশে ডক্টরের ছেলে বিয়ে চলে যায়, ওই বিয়েতেও খেতেও যায় আর কি ছেলেটা, আহারে কি কষ্ট, দুঃখের গান কিন্তু আমরা গানগুলোকে, এটাই হচ্ছে কিংশুকের ক্রেডিট, সমস্ত গানকে ও লেখাকে এত অন্যরকম ভাবে প্রেজেন্ট করতো, এবং সবসময় বলতো তুমি কিন্তু খুব মজা করে লিখবে, লোকে যেন ভাবে এটা মজার গান, এটা খুব একটা ফান সং, কিন্তু এর ভেতরে একটা চার্লি চ্যাপলিনের মতো অনেকটা। আমরা শুনি, আমি নিজেও গান, যারা গীতিকার হয় তাদের কথা নাকি গায়করা সেভাবে বলেন না, আমি তো বলি কি সুন্দর করে বলছেন, স্যালুট টু ইউ। ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাব, ও চাঁদ তোর জন্মদিনে ভক্তা খাবো, ও চাঁদ তোর ফাদার যদি জানতে পারে ব্রাদার সেজে বক্ষ মাঝের ওড়না হব না। ও চাঁদ 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 তোর বান্ধবীদের সঙ্গে যাব, ও চাঁদ তোর জন্মদিনে ভক্কা খাবো, ও চাঁদ তোর ফাদার যদি জানতে পারে ব্রাদার সেজে বক্ষ মাঝের ওড়না 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 হব। চাঁদ ও 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 চাঁদ। অসাধারণ, থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, অয়নের বাক্সতে প্রত্যেকবারের মতো এবারেও আমরা এমন একজন মানুষকে উপস্থিত করতে চলেছি যিনি আমাদের মধ্যেই থাকেন, কিন্তু সাধারণ মানুষের চেয়ে নিজের দক্ষতার এবং নিজের গুণে একটা অন্য রকমের স্থান অধিকার করে নিয়েছেন। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় গায়ক রূপঙ্কর। রূপঙ্কর, অয়নের বাক্সতে তোমাকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। অয়নের বাক্স, বা খুব ইন্টারেস্টিং নাম। হ্যাঁ, বাক্স, টক শো। ও আচ্ছা, বাক্স, ওকে 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 ওকে। সো আমরা একদম সরাসরি প্রশ্নতে আসব, আর আমি বলবো যে এই যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি রয়েছে আমাদের মধ্যে, সেটাও একটু টুংটাং করে বেজে উঠবে। তো আমরা প্রথমেই যেটা বলতে চাই যে 90-এর দশকে আমরা যখন এই কৈশোর থেকে যৌবনের দিকে চলেছি, সে সময় যে জীবনমুখী কোট আনকোট, কেউ স্বীকার করেন কেউ অস্বীকার করেন, আধুনিক বাংলা গানের যে ধারাটা নতুনভাবে আরেকবার আমাদের মধ্যে চলে এলো সেই সময়ে, এবং শুধু চলে এলো না, সেই অশ্বমেধ ঘোড়া ছুটছে তখন, সেই সময় একটু অন্যরকম গান করে যিনি দুর্দার গতিতে উঠে এলেন আমাদের সামনে, একটু একটু লেট 90s হবে হয়তো, লেট 90s মানে মিড 90s 95 না, মিড 90s। তিনি রূপঙ্কর। প্রথমেরটা কি বন্ধু দেখা হবে ছিল নাকি? প্রথম অ্যালবামের নাম ছিল তুমি শুনবে কি। এই অ্যালবামটা ফ্লপ করে, তারপরে আমি একটা রিমেক করি, সেটার নাম এই জানে সেই চোখ, সেটাও ফ্লপ করে। তারপরে কি গানের রিমেক, মানে কি ধরনের গানের রিমেক? অনেক গান, মানে হয়তো তোমারই জন্য, রুবি রায়, মনে পড়ে রুবি রায়, তারপরে ডেকে ডেকে কত, তারপরে তরুণ বন্দ্যোপাধ্যায় একটা গান ছিল আমি আসছি, তারপরে আর অনেক রিমঝিম ঝিম বর্ষা, তারাক মাহমুদের গান ছিল, সুরিন্দা সুপ্তসুর, এই সমস্ত গান। তো এই যে একটা দীর্ঘ পথ 2024-এ
চলছে এবং অনেকটাই রাফ ট্র্যাক পেরিয়ে এসেও আবার স্মুথ, আবার একটু রাফ, এইভাবে যে চলেছে, পেছন ফিরে সেই রূপঙ্কর, ওই রূপঙ্করের জার্নিটাকে কিরম দেখে এই মুহূর্তে? আমার খুব ভালো লাগে জার্নিটা, মানে আমি জার্নিটাই বিশ্বাস করি ইনফ্যাক্ট, মানে আমি কোথাও পৌঁছানোতে বিশ্বাস করি না। আচ্ছা। আমি বিশ্বাস করি যে যাত্রাপথটাই হচ্ছে আসল, পৌঁছানো যদি পৌঁছে যাই তাহলে সেই তাহলে তো হয়েই গেল, পৌঁছানোতে আমি বিশ্বাসী নই আর কি। তো আমার যাত্রাটাই মজার লাগে এবং সেটা খুব ইন্টারেস্টিং ছিল, খুব মজা ছিল। এবং হ্যাঁ, চড়াই উতরাই দুটোই রয়েছে এবং যদি শুধুমাত্র চড়াই থাকতো তাহলে তো সেই যাত্রার মজা থাকতো না। উতরাই যদি না থাকে তাহলে মজাটা কোথায়? সুতরাং সব মিলিয়ে মিশিয়ে খুব মজা, খুব আনন্দের ছিল। এইখানটা আমি আর একটু বাদে আসবো, যত আমরা গভীরে যেতে থাকবো। এই যে বন্ধু দেখা হবে, ওই দিককার গানই তো, ওই সময়কার গান। এখানে মানে এখান থেকে দুটো প্রশ্ন আমার মনে অনেকদিন ধরে, এই যে এত সুন্দর একটা মেলোডিটা চলেছে, এই মেলোডিটা আমি এই প্রথমত হচ্ছে এই গানটা একটুখানি শুনবো, আর হচ্ছে যে ওই সময় কোন বন্ধুকে উদ্দেশ্য করে লেখা এটা, বা কেউ স্পেসিফিক কেউ কিনা, কোন কোন বন্ধু খুব মানে মনে দাগ কেটে গেছে? আচ্ছা, আমি গানটা আগে গেই। গানটা আগে। জানি আসবে তুমি ঝড় হয়ে, না জানি কত কতই আশা নিয়ে, জানি যাবে চলে ফিরে ফিরে, আমি পাশে থেকে একটু দূরে, বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে। জানি আসবে তুমি ঝড় হয়ে, না জানি কত কতই আশা নিয়ে, জানি যাবে চলে ফিরে ফিরে, আমি পাশে থেকে একটু দূরে, বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে। এবার কথা হলো যে প্রশ্ন ছিল যে এই গানটা তখন কে বন্ধু ছিল? না, এই গানটা প্রথমত আমার লেখা নয়, এই গানটি লিখেছিল অঞ্জন বলে একটি ছেলে, সুর আমার। তো সুতরাং ও বলতে পারবে যে কোন বন্ধুকে ডেডিকেট করে লিখেছিল। আর সুরের ওপর না, কথার ওপর সুর, সুতরাং ও আগে লিখেছিল। খুব ইন্টারেস্টিং গান লিখতো, ওর মধ্যে কোনো, আমার মনে হয় অঞ্জনের মধ্যে কোনো সঠিক কোনো বন্ধু ছিল না আর কি, মাথায় কোনো বন্ধু ছিল না। ওর অনেকেই বন্ধু, আবার অনেকেই বন্ধু নয়। তো এই সমস্ত কিছু মিলিয়ে মিশে একটা ইমাজিনেটিভ একটা সেন্টারে গিয়ে কোনো বন্ধুকে খোঁজ করেছে বলে আমার ধারণা। তো ওর লেখা গান। আর তখন কে বন্ধু ছিল বা এখন কে বন্ধু, আমার বন্ধু আমার স্ত্রী, আমার বন্ধু আমার মা ছিলেন, আমার বন্ধু আমার দিদিমা ছিলেন, আমার বাবা ছিলেন, এখন আমার স্ত্রী, আমার মেয়ে, কিছু বন্ধু আমার পুরনো পাড়ার বন্ধু আছে, তাদের সাথে দেখা হলে ভালো লাগে। আর আরো কিছু বন্ধু আছে আমার থিয়েটার জগতের, একজন দুজন আছেন যাদের সাথে আমি গল্প করতে খুব ভালোবাসি। মিউজিক ইন্ডাস্ট্রিতে আমার বন্ধু, নামও বলতে আবার আপনি চলে আসছেন, তুমি নামও বলতে পারো মানে যদি মনে হয়, তবে তারা খুব পরিচিত নয়। দেবদাস বলে একটি ছেলে আছে, তার সাথে গল্প করতে ভালো লাগে। বুবুন বলে একটা ছেলে আছে, ও লোহার বিজনেস করে, তো সুতরাং ওর সাথে আমার গল্প করতে খুব ভালো লাগে। আর সৌমিত্র পোদ্দার বলে একজন আছে, সে আমরা একসাথে নান্দিপটে থিয়েটার করতাম, এখনো হেলথে চাকরি করে, স্বাস্থ্য বিভাগে গভর্নমেন্টে চাকরি করে, ওর সাথে গল্প করতে খুব ভালো লাগে। অমিত দা বলে একজন আছেন, অনুষ্কা চৌধুরী আছেন। অনুষ্কা চৌধুরী, একমাত্র অনুষ্কাদির কথাই বলতে পারি যে আমাদের ইন্ডাস্ট্রির একজন, যে যার সাথে আমার কথা বলতে খুব ভালো লাগে, গল্প করতে, বা বন্ধু বলে আমি বলতে পারি যে হ্যাঁ, অনুষ্কাদি আমার বিপদ আপদেও থাকবে। বা দ্রোণ বলে একজন আছেন, দ্রোণ আচার্য, ও আমার খুব বন্ধু। আচ্ছা, বন্ধুর মধ্যে কি খোঁজো আর কি, মানে আমি কিছু খুঁজি না, কিরকম হলে বন্ধু? আমি কোনো বন্ধু আমি খুঁজে বেড়াই না, আমি খুব একা থাকতে ভালোবাসি, সুতরাং আমার বন্ধুর কোনো প্রয়োজন নেই। ভেরি গুড। ইনফ্যাক্ট আমি ভীষণ চিরকালই লোনার আর কি, আমার ভালো লাগে একা থাকতে, একা সময় কাটাতে আমার বেশি ভালো লাগে। আর ইনফ্যাক্ট এখন এই প্রফেশনে, পেশায় এসে আমি অনেক বেশি অনেক কথা বলতে হয়, অনেক বকবক করতে হয়, অনেক হাসতে হয়, মেকি হাসি বা যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে অনেক কিছু কথা বলতে হয়। নয়তো আমি তো ভীষণ ইন্ট্রোভার্ট, ভীষণ চুপচাপ থাকা একজন মানুষ। আমার খুব অন্যদের দেখতে খুব ভালো লাগে, অন্যরা কি করছে, মানে কোনো পার্টিতে গেলে আমার রাদার নিজে কথা বলার থেকে অন্যদের কথা শুনতে এবং অন্যদের তাদের রিয়াকশনস দেখতে আমার ভীষণ ভালো লাগে আর কি। আমার নিজে বিশেষ কথা আমার কিছু বলার নেই আর কি, বলতেও ভালো লাগে না, বলতে পারিও না।
আর আমার মনে হয় না আমার কথা বললে কেউ সেটা শুনবেও আর কি, আমার সেটা শুনলে আমি খুব অবাক হই আর কি, কেউ আমার কথাও শুনছে আর কি। শোনে কিন্তু শোনে, আমি অবাক হই, ভাবি যেটা যে আমার কথাও লোকে শুনছে, এটা ভেবে খুব অবাক হই। কারণ আমি অত্যন্ত অগোছালো একটা মানুষ, আমি খুব গুছিয়ে কিছু কথা খুব একটা বলে উঠতে পারি না, কেন যে লোকে শোনে আমি তাও জানি না। তো এবার ঘটনা হচ্ছে যে এই 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 কজনই বন্ধুর মধ্যে কিছু খুঁজি না, বন্ধুর মধ্যে খুঁজি যে সে আমার কে বুঝলো কিনা, সে আমাকে একটু প্যাম্পার করলো কিনা, বা সে আমাকে প্যাম্পার একদমই করলো না, এটাও হতে পারে। এটাও হতে পারে। আমার একজন এমন বন্ধু ছিল, জয়ন্ত বলে একটি ছেলে, কলেজের বন্ধু, সে পরবর্তীকালে অনেক ভীষণই বন্ধুত্ব ছিল আমাদের, এখন একটু দূরত্ব তৈরি হয়েছে। ও আমার গান শুনলে বলতো তোর গান আমার বিরক্ত লাগে এবং অত্যন্ত তোর গলাটা খারাপ এবং তুই গান গাইতে পারিস না এবং তোর গানের প্রত্যেকটা গানের লিরিক আমি বুঝতেও পারি না, তোর গানের সুরগুলোর কোনো মাথা মুন্ডু নেই। সুতরাং ওর সাথে কিন্তু আমার খুব ভালো বন্ধুত্ব ছিল। এরকম নয় যে আমার গানের ভীষণ প্রশংসা করবে আর আমি সে আমার বন্ধু হয়ে উঠবে, এটা কিন্তু একদমই নয়। আচ্ছা, হ্যাঁ, এটা কোনো আমি এটা ক্রাইটেরিয়া নয় আর কি। আচ্ছা, আমার কাছে ক্রাইটেরিয়া হলো যে আমাকে বেশি সমালোচনা করবে তার সাথে আমার বন্ধুত্ব বেশি হয়। মানে হ্যাঁ হ্যাঁ বলা সং না হলেও চলবে। হ্যাঁ হ্যাঁ বলা সঙ্গে আমি তো আমার ধারে পাশেই আসতে দিই। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, একটা জিনিস দেখি যে প্রথমত স্ত্রীর সাথে বন্ধুত্বর ব্যাপারটা ইউ চেরিশ, মানে আমি অনেকগুলো ইন্টারভিউ দেখেছি সেখানে স্ত্রীর প্রসঙ্গ এসেছে। হ্যাঁ, অনেকে আসবে, কিছু করার নেই, কারণ ওর সাথে আমার সবচেয়ে বেশি সে কি প্যাম্পার করে নাকি কথা শোনে না? কোনটা? একদমই প্যাম্পার করে না, কোনো কালেই আজ পর্যন্ত আমাকে কোনো কিছুতেই প্যাম্পার, কোনো কথা শোনে না। কোনো কথা শোনে না বলা ভুল, কথা অনেকই শোনে, কিন্তু তাহলে আমার মানে আমি যাই করলাম সেটাই, আমার বাবা যেমন ছিলেন, আমার বাবা যেমন ছিলেন, বা আমার মা যেমন ছিলেন। বাবা ছিলেন যেমন, আমি গান গাইলে আমি একটু করলে আরে কে আবার, বাবা এরকম করে উঠতো, আরে পাপ্পা, আমার ডাকলাম পাপ্পা, পাপ্পা গাইছে, কি গাইছে পাপ্পা, কি ভালো গাইছে। তো আমার বউ একদম উল্টো আর কি, আমি গাইলেই প্রথমে এরকম করে ভুল কুচকে আমার এটা বাজে হয়েছে, প্রথমেই এটা বলে শুরু করে আর কি। তারপরে সেটা হয়তো ভালো লেগেওছে ওর, কিন্তু শুরু করবেই ও বাজে হয়েছে দিয়ে, তাতে কি প্রথমে একটু কনফিডেন্সটা ডাউন হয়ে যায়? কনফিডেন্সটা ডাউন না, তখন আরো বেটার করার চেষ্টা করি। হ্যাঁ, সুতরাং ও চিরকালই আমাকে, আমার মেয়েও তাই, আমার মেয়েও একদম তাই হয়েছে, মেয়ে মায়ের মতো। সুতরাং আমাদের, আমি ও হ্যাঁ হ্যাঁ সং নয় আর কি আমার সাথে কথা বলার জন্য, বরঞ্চ আমাকে অনেক কিছু, এটাই শুধু একমাত্র ক্রাইটেরিয়া নয়, ওর সাথে আমার গল্প করতে ভাল লাগে আর কি। মানে সবসময় আমাদের গল্প মানে আমার গান কিংবা আমার কাজ তো নয়, আমার গল্প মানে তো আরো অনেক কিছুই হতে পারে। হ্যাঁ, ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে, পলিটিক্স হতে পারে, রাজনীতি হতে পারে, সিনেমা, অন্য সিনেমা, আমাদের ছোটবেলা, আমাদের যৌবন, বা আমাদের ভবিষ্যতে কি হবে, শরীর খারাপ হলে আমরা কোন হসপিটালে ভর্তি হবো, সেটাও হতে পারে গল্প। হ্যাঁ, সুতরাং সেই গল্পটা মানেই আমার সাথে গল্প মানে গান, প্রচুর মিউজিক, প্রচুর ক্রিয়েটিভিটি, প্রচুর থিয়েটার, প্রচুর সাহিত্য, এবং আমরা সারাক্ষণ রবীন্দ্রনাথ এবং বাংলা আধুনিক গান নিয়ে সারাক্ষণ গল্প করছি, এরকম কিন্তু হয় না খুব একটা। আমি, এটা আমার পেশা, এটাই করি, এর বাইরে আমার গল্পের জায়গাটা সবসময়, বরঞ্চ বেশি গানের কথা বললে একটু বোর ফিল করি, বড্ড বোরিং। মানে অনেক মানুষ আছেন যারা ভীষণ গান গাইতে পছন্দ করেন, যারা খুব গান সারাক্ষণ গানের বিষয়ে আলোচনা করেন, আমার সেখানে অত্যন্ত বিরক্ত এবং মনে হয় ওখান থেকে পালিয়ে যাই। সত্যজিৎ রায়কে এই প্রশ্নটা একবার করা হয়েছিল, আমি আমার অনেক পুরনো ইন্টারভিউ থেকে জাস্ট মাথায় এলো আর কি, শুনতে শুনতে বলা হয়েছিল যে বন্ধুকে বলে, যার সাথে বন্ধুকে এবং কার সাথে কথা বলতে ভালো লাগে, উনি একটুখানি চুপ করে থেকে জবাব দিয়েছিলেন, যার সাথে কথা বলে আরাম পাই। হ্যাঁ, তাই তো, সেটাই তো, তাই না? এটা একটা খুবই হয়। বাবার সাথে একটু মানে কিরকম বন্ধুত্ব ছিল এটা আরেকটু? বাবার সাথে বন্ধুত্ব ছিল মানে, বাবা আমার ছোটবেলায় একসাথে আমরা সিনেমা দেখতে যেতাম। বাবা মানে আমার বাবা মা দুজনেই খুব ব্যস্ত ছিলেন, ভীষণ ব্যস্ত। মানে আমরা এখন মা মেয়ে, হ্যাঁ, মা চাকরি করতেন, মা চাকরি করতেন না, মা গান শেখাতেন। আমাদের খুব নিম্ন মধ্যবিত্ত পরিবার, তো মাকে অনেকগুলো টিউশন করতে হতো আর কি। বাবা স্কুলের চাকরি করতেন এবং তারপরে পড়াতেন, সেই থেকে যা রোজগার হতো সেখান থেকে আমাদের সংসার চলতো না, সেই জন্য মাকেও রোজগার করতে হতো। সেই জন্য মা প্রচুর গানের টিউশন করতেন, এবং গানের টিউশন করতেন মানে টিউশনই আর কি, যাকে আমাদের বাংলা সাহিত্যে টিউশনই বলে। বিভিন্ন বাড়িতে 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 গিয়ে গান শেখাতেন আর কি। হ্যাঁ, এরকম নয় যে একটা বাড়িতে বসে 15 জন স্টুডেন্ট নিয়ে উনি গান শেখাচ্ছে, তা কিন্তু নয়। সুতরাং প্রচুর খাটনি, প্রচুর সময়, টাইম টেকিং একটা প্রসেস আর কি। সুতরাং আমার মাকে, আমার বাবাকে, কাউকে আমি খুব একটা বাড়িতে পাইনি, তারা রাত দিন রোজগারের চেষ্টায় ঘুরে বেরিয়েছেন আর কি। তো মা কি রূপঙ্করকেও গান শেখাতেন? হ্যাঁ, আমার বাবা মা দুজনেই শেখাতেন, গান শেখাতেন। তো এরা দুজনেই এত ব্যস্ত ছিলেন, তো বাবার যখনই সময় পেত আমাকে নিয়ে একটা ম্যাকেনাস গোল্ড দেখাতে নিয়ে গেল, কি আমি একটু
কোথাও সময় পেলাম একটু গানস অফ নেভারল্যান্ড দেখে এলাম। এবার এই সময়গুলো বাবার সাথে আমার ভীষণ ভালো কাটতো, মানে বাবা সিনেমা দেখতে নিয়ে যেত এবং ইংরেজি সিনেমা দেখতে নিয়ে যেত, ধর্মতলায় নিয়ে যেত, নিউ এম্পায়ার লাইট হাউস। ধর্মতলা তখন আমাদের কাছে অনেক বড় জায়গা, এসপ্ল্যানেড মানে একটা তখন আমাদের কাছে অন্য জগৎ। আমি তো নর্থের ছেলে, এসপ্ল্যানেডে যাবো, এসপ্ল্যানেডে সিনেমা দেখতে যাবো, অনাদি কেমিনে মোগলাই পরোটা খাবো ফেরার সময়, এইরকমই ছিল। হ্যাঁ, তো এই গ্লোবের সামনে ওইখানে অত প্রচুর জামা কাপড়, ওইখানে এত কিছু, এইগুলো আমাদের চোখের সামনে সবসময় ঘুরে বেড়াতো, খুব ইন্টারেস্টিং। হ্যাঁ হ্যাঁ, তো বাবার সাথে বন্ধুত্বটা এরকমই। বাবার সাথে আরেকটা বন্ধুত্ব ছিল আমাদের, আমি দেশবন্ধু পার্কের সামনে বড় হয়েছি, তো ওখানে ওই ক্রিকেট ম্যাচ হতো আমাদের, থামস আপ টুর্নামেন্ট হতো তখনকার কলেজের, থামস আপ টুর্নামেন্ট, থামস আপ স্পন্সর করতো। তো সেটা হতো, হ্যাঁ আমি খেলেছি। তারপর আরো একটা হতো, সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্টের ক্রিকেট ম্যাচ আমাদের দেশবন্ধু পার্কে হতো। সুতরাং বাবা ওই মাঝে দুপুরবেলা, বাবা মর্নিং স্কুলে পড়াতো, বাবা 12টার সময় বাড়ি ফিরতো, 5টার সময় বেরিয়ে যেত, 12টার সময় বাড়ি ফিরতো, ফিরে লাঞ্চ করে আমি যদি তখন স্কুল থেকে চলে আসতাম, তখন বাবা আমাকে নিয়ে ওই তখন দুপুরবেলা খেলা হতো, 2 ঘন্টার জন্য বাবা আর আমি ওই দেশবন্ধু পার্কের মাঠে বসে খেলা দেখতাম। আচ্ছা, খেলা দেখে বাবা আবার টিউশনিতে চলে যেত, আমি বাড়িতে চলে যেতাম। আচ্ছা, ওখানে তো উৎপল দা তো ওখানকারই। হ্যাঁ, ওখানকার উৎপল, ডেভিড। হ্যাঁ, তো সুতরাং এই সময়টাও আমার কাছে খুব দারুণ ছিল। আমার মায়ের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল। মা, আমার মনে আছে আমাকে মায়ের সাথে আমার সিনেমা ওরিয়েন্টেড, থিয়েটার সিনেমা, বাদল সরকারের নাটক দেখাতে নিয়ে গেলেন বয়েজন লাইব্রেরিতে, এবং সেখানে খুব অবাক হয়েছিলাম। বাদল সরকার তখন অন্য রকমের থিয়েটার করে, হ্যাঁ, থার্ড থিয়েটার, প্রসেনিয়াম ছাড়া থিয়েটার। সেই থিয়েটারে বাদল মানে নাটক করতে করতে আমাদেরকে তুলে নিলেন অভিনয়ের মধ্যে। আমি বসে আছি, আমাদেরকে তুলে নিলেন। আমি মানে আমাকে তুলছে কেন? মা বললো এটাই নিয়ম, এটা থিয়েটারের নিয়ম, দর্শকরা ইনভলভ হবে থিয়েটারের মধ্যে। তো এটা একটা মার সাথে আমার সম্পর্ক। তারপর মার সাথে আমার মনে আছে আমি অনেক সিনেমা, নুন শোয়ে সিনেমা দেখতে যেতাম। হ্যাঁ, নুন শোয়ে তখন খুব সিনেমা হতো। আমি তো নর্থের ছেলে, সুতরাং ওই শ্রী উত্তরা এখন কিছুই নেই, রাধা, দর্পণা মিত্রা, এই সমস্ত জায়গায় নুন শোয়ে খুব ভালো ভালো ইংরেজি ছবি আসতো, এবং কিছু হিন্দি ছবি, যেমন ফ্লপ ছবি, যেমন ইজাজত একটা সুপার ফ্লপ ছবি, রেখা গুলজারের ছবি, সুপার ফ্লপ ছবি একটা, কিন্তু ওই ছবিটা নুন শোয়ে চলতো না। কিন্তু আমার ভীষণ, মানে আমার যত ফ্লপ ছবি বেশি ভালো লাগে আর কি, যত হিট ছবি কম ভালো লাগে। তো তখন থেকেই সেটা মা গ্রো করেছিল সেগুলো আমার মধ্যে, যে এই ছবির মধ্যে এই আতঙ্ক দেখতে গেছিলাম তপন সিনহার ছবি, সৌমিত্র বাবু। দেখেননি মাস্টার মশাই, বিখ্যাত ডায়লগ, তাই তো? তো এই যে এই সময়গুলো মার সাথে আমার খুব ভালো কেটেছে, দারুণ। টাউন স্কুলের ওখানে একটা ধোসার দোকান ছিল, মার সাথে গেলেই আমার মনে হতো যে মা ওখানে সিনেমা দেখতে ফেরার সময় দুপুরবেলা আমাদের লাঞ্চটা এখন বাড়িতে কিছু খাবো না, মা টাউন স্কুলের ধোসা আমাকে খাওয়াবে। কিংবা হেদুয়ার ওখানে তখন একটা খুব পুরনো কিমলিং বলে একটা চাইনিজ একটা রেস্টুরেন্ট ছিল, যেটা খুব, মানে এখন তো চাইনিজে চারিদিকে ভর্তি, তখন ওটা খুব রেয়ার ছিল। ওখান থেকে মা চাউমিন কিনে আমরা বাড়িতে নিয়ে এসে খাবো, এইসব ছোট ছোট ভালো লাগার মুহূর্তগুলো ছিল। সেই গানটার মতো প্রথম স্কুলে যাওয়ার দিন, ওটা একবার ট্রাই করবে? কথাগুলো মনে নেই। তোমার যে গানগুলো রয়েছে, আমি মাইক্রোফোনটা আলাদা করে ধরছি কারণ ওখানটায় শুধু গিটারের আওয়াজটা আসছে আর সামনে গলাটা আসবে আর কি। তাহলে তোমার গানগুলো কয়েকটা গানের গল্পটা আমার খুব জানার ইচ্ছে, এবং আমার মনে হয় দর্শকদের সবারই একটা জানার থাকে। তোমার পছন্দের, আমার পছন্দের গান সব নট নেসেসারি যে সেগুলো খুব জনপ্রিয় হবে, না, দরকার নেই। হ্যাঁ, মানে বৌদিমণি কাগজওয়ালা কিন্তু আমার খুব পছন্দের গান নয়। আচ্ছা, তো এখন সেটা তো ভীষণ পপুলার, ওটা অনেকটা খ্যাতিও দিয়েছে, প্রচুর খ্যাতি দিয়েছে, কিন্তু আমার কাছে আমার খুব পছন্দের গান নয় ওটা। তো সেটা আমি রেগুলারই গাই, কিন্তু আমার খুব পছন্দের গান নয়। আচ্ছা, তো সেটাও করো একটু, সেটা ধরা যাক বৌদিমণি, ওটা দিয়ে। হ্যাঁ, কিভাবে এলো গানটা? তো আমি লিখিনি, লিখেছিল কিংশুক। কিংশুক তখন ওর একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল, গান লেখার মধ্যে একটা অদ্ভুত, খুব সিরিয়াস কথা। কিংশুক কদিন আগে মারা গেছে, হ্যাঁ, আমাদের মধ্যে নেই, বা খুব কম বয়সী আমাদের ছেড়ে চলে গেছে। ওর কথা ভাবলে এখন কষ্টই হয়। খুব সিরিয়াস কথা, ও খুব
মজা করে বলতে পারতো। মানে বৌদিমণি কাগজওয়ালা যদি আমরা শুনি মন দিয়ে, এটা কিন্তু একটা নিপাট প্রেমের গান, একটা কাগজওয়ালা একটা কাজের লোকের প্রেম, যে প্রেমটাকে আমরা খুব একটা কোনোদিনই পাত্তা দিই না। আমরা তো আমাদের প্রেম নিয়ে বেশি ভাবি, কাগজওয়ালা আবার কেন প্রেম করবে, বা কাজের লোক আবার কি সেই প্রেম, আবার তার মধ্যে আর মহত্ব কি, কি এমন মহৎ ব্যাপার আছে? রোমিও জুলিয়েটের প্রেম তো না, একটা কাগজওয়ালা কাজের লোকের প্রেম, সে আর কি, এ আর এমন কি ব্যাপার? কিন্তু সেটা যে একটা খুব বড় ব্যাপার, সেটা কিংশুক দেখিয়েছিল। এবং সেই গল্পটা ও এত সুন্দর করে বলেছিল। আর ও আমাকে সবসময় বলতো, তুমি কখনোই, আমি যাই লিখি না কেন, তুমি কখনোই সুরটা খুব সিরিয়াস সুর করবে না, তুমি খুব মজা করে গানটাকে করবে, যাতে মানুষ, বেশিরভাগ মানুষই বোঝে, যাদের মানে এটা খুব কিংশুকের একটা অহংকার, বা মানে কি বলবো, এটা বলা উচিত হবে কিনা জানি না। কিংশুকেরা বলতো যে বেশিরভাগ মানুষই তো খুব মূর্খ হয়, তারা এই গানের মজাটাই নেবে এবং তারা এই গানের সাথে নাচবে। তার মধ্যে 2-3 জন থাকবে যারা এই গানের মর্মটা বুঝবে, ওই 2-3 জনকেই আমি টাচ করতে চাই। বেশিরভাগ যে আম জনতা, তারা মূলত কিছুই বোঝে না এবং বুঝতে চায়ও না। সুতরাং যেহেতু ওরা বুঝতে চায় না, আমি ওদের বোঝাতেও চাই না। এটা ছিল কিংশুকের বক্তব্য। হ্যাঁ, ইনসাইটটা খুব অন্যরকম। তো সেই জন্য আমি সবসময়, যেমন বৌদিমণি বা চাঁদ বা হরিবোল বলে আমার একটা গান আছে, এই সমস্ত গান সবাই মজার মজার সুরে, গোয়ানিজ টিউন, একদম খুব, এটা তো গোয়ানিজ একদম, মানে আমার বৌদিমণির কাগজওয়ালা, ও আমার সামনে কাপড় কলার তোলা, ও আমার বিকেল বেলার চুলের টিপে, ও আমার মাংকি টুপি দারুণ শীতে, তোমরা ভেবে করবে কি, তোমরা ভেবে করবে কি। এই হলো গান। আর কি গানের কথা বলবো? প্রিয়তমার কথা বলতে পারি। প্রিয়তমা আমার নিজের তৈরি করা গান, আমার লেখা গান। আমি একটা খুব গান দ্বারা খুব ইন্সপায়ার হয়েছিলাম, আমার গানের কথাটা পুরো মনে নেই। নোরা জোনসের গান, Come away with me in my life, আরেকবার যাচ্ছি, হ্যাঁ, Come away with me in my life, Come away with me এই গানটা দ্বারা খুব ইন্সপায়ার্ড হয়েছিলাম। এবার এইটার সাথে আমি এটাকে বাংলা করলাম। কি হলো? চলে এসো করার পর আমি ভাবলাম যে এটা তো একদম পুরো নকল করলাম, একদম জাস্ট অনুবাদ করলাম, পুরো একটা সুরে, মানে কথারও অনুবাদ হলো, সুরেরও একদম পুরো নকল হলো। করবো, কারণ অন্য একটা সুর প্ল্যান করি। করতে 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 এই প্রিয়তমার জন্য চলে এসো আজ রাতে, চলে এসো আমার সাথে প্রিয়তমা, তোমার পিছন যাবো আমি প্রিয়তমা, আজ যেন ভেসে যায় মেঘের ধার ঘেঁষে, তোমার কথা তোমার বলছি শোনো, তুমি চলে এসো আজ একবার, চলো মরে যাই বারবার প্রিয়তমা। এটাও খুব বিখ্যাত গান। এরপরে ঠিক আছে, থার্ড গানটা একসাথেই আমরা যখন রেকর্ড করছি করে নি। আর কি গানের কথা বলবো? আমার নিজে তোমার টানে সারা বেলার গান, তোমার টানে সারা বেলার গানে, এটা আমার একটা অ্যালবামের তখন কাজ চলছে, আনমনে আমাকে ভাবো বলে। সেখানে এই গানটা ছিল না, সেখানে আরো 8টা গান ছিল। সেই 8টা গান রেকর্ড হয়ে গেছে। সবকিছু হয়ে যাওয়ার পর হঠাৎ করেই আমাকে, তখন আমার মিউজিক অ্যারেঞ্জার ছিলেন অমিত বন্দ্যোপাধ্যায়, এবং তিনি কিছু গানের সুরও করেছিলেন ওই অ্যালবামে। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ছেলে। হ্যাঁ, অমিত বন্দ্যোপাধ্যায়ের ছেলে। তো উনি আমায় বললেন, রূপঙ্কর, তোমার এই অ্যালবামটার মধ্যে এক বাংলা মানে কনভেনশনাল গানের, আধুনিক গান, তুমি তো আধুনিক গানের শিল্পী, একদম কনভেনশনাল বাংলা আধুনিক গানের এসেন্সের কোনো গান হয়, আচ্ছা, সেটাকে তুমি তৈরি করতে পারবে, কারণ আমাদের ট্র্যাক হয়ে গেছে। এবার কালকে থেকে তোমার ডাবিং শুরু, তুমি যদি আজকে সন্ধ্যাবেলা স্টুডিও থেকে বাড়ি ফিরে
যদি কিছু তৈরি করতে পারো তাহলে আমাকে একটা ফোন করো, ফোনেই আমি তোমার কাছ থেকে শুনে নেব, আর তুমি কালকে এলে আমি নোটেশন করে এসেছি, তাহলে আমার বাপি দেব বলে যে তবলা প্লেয়ার ছিলেন, আর আমাদের সঞ্জয় দাস বাপি, ওকে ওদের দুজনকে ডেকে নেবো, আমরা ট্র্যাকটা বানিয়ে নিয়ে তুমি তারপর গান গাইতে শুরু করে দেবে। ঠিক আছে, আমি দেখছি যদি পারি। তো আমাদের ঢাকুরিয়া তো হোম স্টুডিওতে, আমি তখন শ্যামবাজারে থাকি, তো সব আমি বাড়ি ফিরে তারপর ভাবলাম যে না, এখন এই মুহূর্তে আর কোনো গান মাথায় আসছে না। বেরিয়ে গেলাম বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারতে, একটু বেরোলাম, তখন 7:30 8টা বাজে, প্রায় 8টার সময় আড্ডাটা মেরে হঠাৎ করেই আড্ডা মারতে মারতে আমার মাথায় একটা গানের লাইন এলো, সেটা হচ্ছে নিষেধ মানবে দিবানিশি হৃদয়, তোমার কান্না সে কি আমারও নয়। হঠাৎ করে লাইনটা আসাতে আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে এসে বাড়ি এসে হারমোনিয়ামে সুর করেছিলাম। আমি খুব বেশিরভাগ গিটারে সুর করতাম, কিন্তু এই গান হারমোনিয়াম বাজিয়ে সুর করেছিলাম। আগে লিখে? হ্যাঁ, আগে লিখিনি, আগে ওই নিষেধ মানবে দিবানিশি হৃদয়, তোমার কান্না সে কি আমারও নয়, এটা শুধু লিখেছিলাম। তারপরে লেখার পর আমি সুর করি আগে, তারপরে তোমার টানে সারা বেলার গানেটা সুর ঘোরাই। তখন আমি আমার বাবাকে শোনাই আর মাকে শোনাই যে কেমন লাগছে গানটা। বাবা বললো খুব, বাবা তো ক্লাসিক্যাল মিউজিকের লোক, ইমন কল্যাণের ওপর গান, বাবা বলে দারুণ লাগছে। মা রবীন্দ্রনাথের গান ভালো পছন্দ করেন, এবং মা খুব লিরিক ওরিয়েন্টেড, লিরিক কতটা স্ট্রং সেটা খুব মা দেখতে পারছে, সেটা মা বললো লিরিকটাও খুব ভালো হয়েছে। বেশ, তাহলে তো হয়েই গেল। তাহলে গানটা শুরু করে অমিত দাকে ফোন করলাম, তখন মানে ল্যান্ড ফোন আর কি, ল্যান্ড ফোন থেকে অমিত দাকে ফোন করে অমিত দাকে গানটা শোনালাম। অমিত দা বললো দারুণ হয়েছে, ঠিক আছে, এই মুহূর্তে আমি কিছু করছি না, তুমি কাল সকালে এসো। গানটা একটা, তখন আমরা ওয়াকম্যানে রেকর্ড করতাম, ক্যাসেট বুঝে, ওয়াকম্যানে রেকর্ড করে পরের দিন গিয়ে তারপর বাকিটা লিখলাম সারা রাত ধরে। আচ্ছা, লিখতে বেশ কষ্ট হয়েছিল, অনেক রকম লেখা আসছে, কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছিল না। তারপরে ভালো করে লিখলাম, লেখার পর পরের দিন সকালে গিয়ে গানটা রেকর্ড হলো, সঞ্জয় দাস এলো, বাপি দেব এলো, বেবি দাস, শোভন মুখোপাধ্যায় এলো, কিবোর্ড বাজালো, এই সমস্ত কাজ হলো। তারপর আমি বেবিদা মানে প্রতাপ, না প্রতাপ দা নয়, জুনো বেবি। আচ্ছা, হ্যাঁ, বেবিদা উষাদির সাথে বেড়াতে, ববিদা প্রীতমের সাথে কাজ করে। আচ্ছা, ওকে। তো বেবিদা এলো, তো এই সময় ওইভাবে গানটা রেকর্ড, দেখি শুনি। তোমার টানে সারা বেলার গানে ভোরে রঙ মিল শীত জানে, তোমার টানে সারা বেলার গানে ভোরে রঙ মিল শীত জানে, তোমার টানে সারা বেলার গানে। এটা প্রসঙ্গে আমার মনে পড়ছে যে আমার মা চলে গেছেন, কয়েক বছর হলো। এইটা মার অন্যতম প্রিয় গান, পছন্দের গান ছিল এই গানটা। তোমার মায়ের কথা এরকম বলাতে আমার একটা গল্প মনে পড়ে গেল, সেটা হচ্ছে আমার একটি গান, যেটা যদিও আমার তৈরি করা গান, আমি গেয়েছিলাম আজ শ্রাবণের বাতাস বুকে, অমিত দাস সুর করেছিলেন এবং সৈকত কুণ্ডু লিখেছিল। এই গানটি শুনে আমার মনে আছে, এগুলোই পাওয়া আমার কাছে। আমার একজন ফোন করেছিলেন, একজন ভদ্রমহিলা, তখন সবে মোবাইল ফোন এসছে। তো আমি ফোন ধরেছি, তুমি কি রূপঙ্কর বলছো? হ্যাঁ। আমার কি নাম সেটা আমার মনেও নেই, ইনফ্যাক্ট। আচ্ছা, আমার অনেক বয়স হয়ে গেছে, 70 আপ। আমার বাবা, আমার স্বামী বেশ কিছু বছর আগে মারা গেছেন, কিছুদিন আগে আমার ছেলেও মারা গেছে। তো আমার আর বেঁচে থাকার সেরকম কোনো ইচ্ছে ছিল, মানে আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু তোমার এই গান একদিনকে রেডিওতে আমি শুনলাম, আজ শ্রাবণের বাতাস বুকে, শুনে আমার মনে হলো যে আরো কিছু বছর বাঁচা যেতেই পারে। মানে এরকম যদি আরো কিছু গান আমি মিস করে যাই, আমার তাহলে মরেই যাই যদি, তাহলে এগুলো শোনা হবে না। রূপঙ্করের গান শোনা যেতে পারে, বা আরো অন্যান্য শিল্পীর আরো কিছু গান আমাকে শুনতে হবে। তো এটা কিন্তু আমার কাছে বিশাল বড় পাওয়া। হ্যাঁ, এটাই অনেক বেশি প্রাপ্তি, যে কোনো পুরস্কারের থেকে, যে কোনো বা থেকে। এইটাই আমার কাছে এই গানটার প্রাপ্তি আর কি। এই গানটা যদি একজন মানুষকে এইভাবে নাড়া দেয় তাহলে সেটাই প্রাপ্তি। এই ফোনগুলো যখন ঢোকে, তারপরে রেস্ট অফ দ্য ডেজ কিরম যায়? খুব ভালো যায়, খুব ভালো, ভীষণ ভালো যায়। আমি ফিল করি যে আমি একটা কিছু করছি, মানে একটা কিছু করেছি, মানে শুধুমাত্র গান গেয়েছি, শো করেছি, কনসার্ট করেছি, টেলিভিশনে গিয়ে গান গাইছি, বক করছি, কি হাসছি, নাচছি, আর
পয়সা রোজগার করছি তা সেটা নয়, তার বাইরেও কিছু আছে আর কি আমার কাছে কিছু। যেমন এই কোভিডের সময় যেমন আমার খুব মনে হয়েছিল যে আমাদের প্রফেশনটা মোস্ট মানে লেসার একটা ইম্পর্টেন্ট একটা প্রফেশন, যে প্রফেশনটা কোনো ইনফ্যাক্ট কোনো প্রয়োজন নেই আর কি, এন্টারটেনমেন্টের কোনো প্রয়োজন নেই। ওটা কোভিডের সময় ফিল করেছিলাম আমি যে এন্টারটেনমেন্টের সেই অর্থে খুব প্রয়োজন। মানুষ যদি পেটে খাবার আসে, একটা মাথার উপর ছাদ আসে, তার জামা কাপড় গায়ে থাকে, সে যদি ওষুধপত্র ঠিকঠাক পায়, তার যদি ছেলে মেয়ের পড়াশোনা ঠিকঠাক হয়, তার আরও নানা কিছু সমস্ত কিছু সব হলে তারপর সে ভাববে যে সে একটা সিনেমা দেখবে, না একটা গান শুনবে, না একটা থিয়েটার দেখবে। সুতরাং আমাদের এই পেশা নিয়ে আমরা যে এত হামবড়াই একটা ভাব করি যে আমরা বিশাল কিছু করছি, আমরা ভীষণ সেলিব্রিটি, ভাবার কোনো কারণই নেই। কারণ অত্যন্ত আনইম্পর্টেন্ট একটা প্রফেশনে আমরা রয়েছি, যার কোনো সমাজে খুব বেসিক কিছু হয়তো একটা গান শুনলে একটা মানুষের ভালো লাগায় তৈরি হয়, মানুষের খিদে মেটে না হতে, হ্যাঁ, বা মানুষের শরীর পেট ব্যথা করলে গান শুনলে পেট ব্যথা কমে যায় না, হ্যাঁ। সুতরাং খুব এগুলো এটা খুব মানে আমার এগুলো ফিল করেছিলাম আমি যে আমি একটা কাউন্টার বলি, সেটা হচ্ছে যে যখন এই যে বেসিক নিডসগুলো অন্ন বস্ত্র বাসস্থান এবং কিছুটা অর্থে হয়তো শিক্ষা, এটা যখন পূরণ হয়ে গেল, তারপর তো লাইফটা বোরিং হয়ে যায়। হ্যাঁ, তারপর তো লাইফটা বোরিং হয়, কিন্তু তখন তো একটা যে খিদেটা আসে, সেই সমস্যা হচ্ছে যে ওই অন্ন বস্ত্র বাসস্থান এবং বেসিক শিক্ষা, বেসিক স্বাস্থ্য, এই পাঁচটা জিনিসই এত মানুষের, আমাদের মতো দেশে এত কম ইনভলভ করে রাখে, এত মানুষের কাছে কম। মানে আমাদের বাড়িতে হয়তো সিকিউরিটি গার্ড আছে, আমাদের অ্যাপার্টমেন্টে হয়তো সিকিউরিটি গার্ড আছে, আমাদের হয়তো কোনো চিন্তা নেই, কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের কোনো সিকিউরিটি নেই, হ্যাঁ। তো আমরা সেগুলো নিয়ে খুব একটা ভাবছি না। এখন যে কোনো ক্রিয়েটিভ মানুষের উচিত, আমার তো মনে হয় যে কোনো ফিল্ডের যে কোনো ক্রিয়েটিভ মানুষ, এই গান বা থিয়েটার করুন, সিনেমা করুন, বা সাহিত্যিক হন, প্রত্যেকের এখন প্রতিবাদী হওয়া উচিত। এখন প্রেমের গানের সময় নয় আর কি। কিন্তু আনফরচুনেটলি আমরা সারাক্ষণ, আমাকে তো সবাই প্রেমের গানই গাইতে বলে, বিরহের গান, আমি নাকি খুব ভালো প্রেমের গান গাই, কিন্তু আমার মধ্যে এখন গাই সেগুলো না, আমার যারা শুনছেন বা যারা দেখছেন তাদের বলি ওগুলো সবই আমার আরোপিত প্রেম আর কি, বুঝেছেন। আমার মধ্যে বিশেষ, আমি যখন প্রেমের গান গাইছি, আমি খুব ওয়েল ট্রেন্ড হয়ে গেছি, প্রায় 25-28 বছর ধরে গান বাজনা করছি, তো আমি প্রেম আনতে পারি আর কি, হ্যাঁ, আমার মধ্যে আমার প্রেম নিয়ে আসতে পারি, সে ক্ষমতাটা আমার মেকানিক্যালি আমার কাছে এটা ঠিক। আমার ভেতরে কিন্তু আছে শুধুমাত্র প্রতিবাদ, শুধুমাত্রই প্রতিবাদ, কিন্তু সেটা আমি একটাও করে উঠতে পারি না, সেটা করে উঠতে পারি না। কোনো গানে রিফ্লেক্ট করেনি, রিফ্লেক্ট করলেও সেটা মানুষের পছন্দ হয়নি। মানুষ আমাকে বারবার করে, আমার যারা ফ্যানেরা বলেছে যে তুমি প্রতিবাদ, সুমনদা আছেন, নসিদা আছেন, ওরা করুন, তুমি প্রেমের গান করো। তোমার একটা প্রতিবাদের গান শুনি একটু, তার গল্পটাও শুনি একটু। কথা মনে আছে কি, গাই না তো কিছু। প্রেমও কিন্তু প্রতিবাদ এক ধরনের। হ্যাঁ, প্রেম ও প্রতিবাদ। পাশে যাইনি তো আজও ভেসে, শিরায় শিরায় একই প্রত্যাশা, হাজার শপথে মেশে। মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে, শিরায় শিরায় একই প্রত্যাশা, হাজার শপথে মেশে। পথের দাবি পথেই রাখা, পথেই দেখা হবে বন্ধু তোমার স্বপ্ন বাচক আগামীর বিপ্লবে। পথের দাবি পথেই রাখা, পথেই দেখা হবে বন্ধু তোমার স্বপ্ন বাচক আগামীর বিপ্লবে। আমি বিশ্বাসই করি না এটা মানুষের পছন্দ হয়নি। এটা এত সুন্দর গান, গান খুব হিট করেনি, পপুলার গান, এটা আমার কাছে। আচ্ছা, এটা শুনি গল্পটা। না, এটা একটা ছবিতেই চলেনি, ছবিতে গান ইউজ করেছিলাম, মানে আমি গেয়েছিলাম, আর এই গানটা আমি আর রূপম গেয়েছিলাম, রূপম ইসলাম, আচ্ছা, হ্যাঁ, জয় সুর করেছিল গানটা। কিন্তু ঘটনা হচ্ছে যে গানটা, এই ধরনের গান আমার কাছে শুনতে খুব একটা চায় না, মানে
আমার একটা সবাই একটা ইমেজ তৈরি হয়ে যায় তো, আমাকে খুব রোমান্টিক গানই পছন্দ করে লোকে। মানে আমার যেমন খুব টার্গেট অডিয়েন্স আমি দেখেছি যে এমনিতে আমার 8 থেকে 80 টার্গেট, আমার কোনো জনরা নেই যে এরাই আমার খুব ইয়াং জেনারেশন পছন্দ করে কিংবা বয়স্ক লোক পছন্দ করে এরকম নেই, আমার সবাই পছন্দ করে বা অনেকেই পছন্দ করে না। তো সবাই সেটা কোনো বয়স বা কোনো নির্দিষ্ট কিছু মানুষের গান শুনে এ ধরনের নয় আর কি। কিন্তু ঘটনা হচ্ছে আমি একটা জিনিস খুব লক্ষ্য করেছি, আমার গান বেশি পছন্দ করে মহিলারা। আচ্ছা, ওকে। মহিলারা এবং সেই সমস্ত মহিলারা যারা বেসিক্যালি অনেকটাই ডিপ্রাইভড, খুব বঞ্চিত মানে তারা বুঝতেও পারে না বঞ্চিত, কিন্তু মানে তারা হাউস ওয়াইফ, তাদের বরেরা রেগুলার সকালবেলা অফিসে বেরিয়ে যায়, সন্ধ্যেবেলা ফিরেই চা খেয়ে ক্লাবে আড্ডা মারতে যায়, রাত্রিবেলা এসেই ঘুমিয়ে পড়ে, এবং তার ছেলেরাও বা মেয়েরাও তাদের পেছনে হার মাস কালি করে দিল ভদ্রমহিলা, কিন্তু তারা বড় হয়ে মা এখন আর তোমাকে ভালো লাগছে না বলে বেরিয়ে চলে যায়। তো এই সমস্ত ভদ্রমহিলাদের আমাকে খুব পছন্দ হয় বেশি। আচ্ছা, তো আমি এটা রিয়েলাইজ করেছি। তো আমি তাদের খুব ক্যাটার করি, যে কারণে আমার একটা অনুষ্ঠান টেলিভিশনে খুব প্রিয়, সেটা অনুষ্ঠানটার নাম হচ্ছে দিদি নাম্বার ওয়ান। আমি প্রচুর যাই অনুষ্ঠানটায়, ওখানে গিয়ে আমাকে ওই টাকার জন্য যাই, সেটা অন্য কথা, বা মুখ দেখানোর জন্য যাই বা পাবলিসিটির জন্য যাই, টাকার জন্য এবং পাবলিসিটির জন্য, এবং রচনা ব্যানার্জির শো খুব টিআরপি ভালো সেই জন্য যাই। কিন্তু আমি প্রফেশনালি যাই, কিন্তু ওই শোতে গিয়ে আমি দেখেছি যে ওখানে আমি অনেক মহিলাকে মিট করেছি যাদের কথা শুনতে আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। মানে তাদের ওই খেলাধুলোগুলো ওগুলো বাদ দিলাম, কিন্তু তাদের সাথে যখন গল্প হয়েছে তখন তাদের যে একটা সাধারণ জীবন, তাদের যে অত্যন্ত অতি সাধারণ একটা না বলার জীবন, সেই জীবনটা আমার খুব পছন্দের হয়ে দাঁড়িয়েছে। মানে আমি সেই সমস্ত মানুষদের খুব পছন্দ করেছি। আচ্ছা, তো তুমি তো গান তো গাইছো ওনাদেরকে মোটামুটি উদ্দেশ্য করে টার্গেটেড অডিয়েন্সের একটা বড় অংশ হয়তো ওনারাই। লেখার সময় ওনাদের কথা মাথায় থাকে না? আচ্ছা, লেখার সময় সবসময় যে ওনাদের কথাই মাথায় রেখে আমার না নিজের আগে যে কোনো ক্রিয়েটিভ কাজের একটা খুব বড় পয়েন্ট হলো যে তোমাকে নিজেকে আগে স্যাটিসফাই করতে হবে। রাইট। হ্যাঁ, তুমি যদি অ্যাজ অ্যান অ্যাক্টর বা অ্যাজ অ্যান সিঙ্গার বা নিজেই আগে স্যাটিসফ্যাকশন যদি না আসে, তাহলে তুমি অন্যকে স্যাটিসফাই করবে কি করে? সুতরাং আমার কাছে প্রাথমিক শর্ত হলো আগে আমার নিজেকে ভালো লাগানো, সেই শ্যুটটা আমার নিজের ভালো লাগছে কিনা, বা আমি যখন কোথাও পারফর্ম করছি সেই পারফরমেন্সটা করতে আমি আনন্দ পাচ্ছি কিনা। এরকম ভাবে কোনোভাবেই সম্ভব নয়, এটা ক্লারিক্যাল জব নয় যে আমি সকালবেলা অফিসে গেলাম, গিয়ে রেগুলার খাতা দেখলাম করে বা কম্পিউটারে বসে কাজ করে গেলাম, এটা নয়। এখানে আমার নিজেকে ভালো লাগাতে হবে, নাহলে আমি কিছুতেই অন্যকে ভালো লাগাতে পারবো না। তো সুতরাং ওই ভালো লাগাটা তৈরি যদি না হয় তাহলে হবে না। সুতরাং কোনো কিছু তৈরি করার সময় বা লেখার সময় বা সুর করার সময় আমি কারোর কথাই ভাবি না, শুধুমাত্র আমার কথা ভাবি। ওকে, আগে নিজেকে ভেতর থেকে স্যাটিসফাইড হলে দেন ইউ গো ফর ইট। এটা কিরকম, মানে আমি এটা বেশ জানতে ইচ্ছা করে যে ধরো তুমি অন্যতম ব্যস্ত শিল্পী আজকের, সেই পরিপ্রেক্ষিতে কটা গান মোটামুটি ভাবে সপ্তাহে বা মাসে লিখে ফেলতে পারো? আমি জাস্ট এমনি রাফ একটা এস্টিমেশন। আমি ইচ্ছা করলে 70টা গান লিখে ফেলতে পারি, সুর করে ফেলতে পারি। আচ্ছা, তারও বেশি পারি। আচ্ছা, ইচ্ছে না হলে একটাও পারি না। আচ্ছা, ইচ্ছেটা আসে কখন? জানি না, হঠাৎ হয় নাকি? রবীন্দ্রনাথ যেরকম বলতেন আমার এখন গান পেয়েছে, এরকম একটা ওরকম ব্যাপার আছে না? ইচ্ছে হয়, ইচ্ছের মতোই আর কি, এটা না ঠিক বলে বোঝাতে পারবো না। মানে এই সময় আমার এখন ইচ্ছে করবে, হ্যাঁ, এটা কি পটি পাওয়ার মতো নয় যে এটা খেলে আমার পটি পাবে, বা সকালবেলা ঘুম থেকে উঠে আমার পটি করতে হবে বা দাঁত ব্রাশ করতে হবে, ঠিক ওটা নয়। এটা তার উল্টোটা। হ্যাঁ, এটা কখন হবে জানি না। সুরজিৎ দাকে কিছুদিন আগে ইন্টারভিউ করতে, ওর সকালবেলায় লিখতে খুব ভালো লাগে। হ্যাঁ, না আমার ওরকম কোনো ব্যাপার নেই। সকালবেলা প্রথমত আমি দেখিই না জীবনে। আচ্ছা, এত কম দেখি সকালবেলা, সুতরাং লেখার প্রশ্নই ওঠে না। আচ্ছা, ঠিক আছে। এবারে একটা হচ্ছে যে এই যে বিভিন্ন রকমের পারফরমেন্স চলছে, করছো এবং মানুষের মনোরঞ্জন করছো, এটা অনেকদিন ধরে এই ব্যাপারটা যাচ্ছে, রাইট? আমার অন্যতম ইচ্ছে যে এই যে রাষ্ট্রীয় পুরস্কার পাওয়া তোমার জীবনে একটা বড় ইভেন্ট, হ্যাঁ, এবং এখানে এই যে সৃজিত
সৃজিত তোমাকে নিশ্চয়ই বলেছিলেন গানটা রচনা করতে, এই সরি, এই মানে গানটা গাইতে হবে, রচনা তো না, সৃজিত আমার কিভাবে বলেনি। হয়েছিল ব্যাপারটা, কিভাবে এটা হয়েছিল? আমাকে আইডি ইন্দ্রদীপ দাশগুপ্ত ফোন করেছিল। হ্যাঁ। ও অ্যারেঞ্জমেন্ট করছিল পুরো মিউজিকটা জাতিস্বরের। তো ও আমায় ফোন করে বললো সুমনদা দুটো গান তোমাকে দিয়ে গাওয়াতে চান, তুমি কি এই সময়, আমি বেড়াতে গেছিলাম তখন কোথাও একটা যেন, আচ্ছা। ফিরছে কবে, আমি এই ফিরছি, তাহলে তুমি এই দিন রেকর্ডিং রাখছি। এই সৃজিত আমায় ফোন করেনি, ইন্দ্রদীপ দাশগুপ্ত ফোন করেছিলেন। সুমনদাও ফোন করেনি, ইন্দ্রদীপ দাশগুপ্ত আমায় ফোন করেছে। ফোন করেছিলেন, তারপরে মানে তারপরে স্টুডিওতে যাওয়া, স্টুডিওতে যাওয়া, গান শোনা, গান গাওয়া, বেরিয়ে আসা। এই সেটা কি একদিনই হয়ে গেল? একদিন আধ ঘন্টা, 2 ঘন্টার ব্যাপার। ও, ডেলিভার্ড উইদিন 2 আওয়ার্স? ইয়েস। ওর বেশি আমি মানে বেটার কিছু হয় না আমার। আচ্ছা, ওকে। অনেকে অনেকক্ষণ ধরে ঘষে ঘষে গান করে বেটার কিছু গাইতে পারে না, আমার কিছু বেটার হয় না আর কি। এই যে এই লেভেলটাতে যে একটা একটা রাষ্ট্রীয় পুরস্কার পাওয়া, এটা অনেকে মিলে সাধনা করছে পশ্চিমবাংলায়। আগে তো আরো বেশি হতো, ঘরে ঘরে রাষ্ট্রীয় পুরস্কার পাওয়ার জন্য সাধনা? না 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 না, বলছি আমি এই লেভেলটায় ওঠাটা। আচ্ছা। পুরস্কার পেলো কি পেলো না, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। একটা লেভেলে তো তুলতে হচ্ছে নিজেকে। এবং আগে যে দেখতাম আর কি, প্রত্যেক ঘরে একটা হারমোনিয়াম থাকতো, হারমোনিয়াম ওই চলটা আস্তে আস্তে এখনো আছে, অনেকটা কমে গেছে না এখন তো, অনেকটা কমে গেছে। আমারই তো অনেক ছাত্রছাত্রী আছে, তাদের বাড়িতে তো হারমোনিয়াম আছে। এইটা, হ্যাঁ, এইটা এই প্রসঙ্গটায় আসছি, এই ছাত্রছাত্রী প্রসঙ্গটায় আসছি আমি, আমার খুব জানার ইচ্ছে। তো তারপর একটা লেভেলে আসলে বড় হয় ছেলেমেয়েরা, সেখানে স্কুল লেভেলে একটা পারফরমেন্স করে, তারপরে কলেজে যায়, কলেজে গিয়ে ফেস্ট টেস্টগুলোতে গান করে। কিন্তু এই লেভেলটায় তুলতে গেলে আমি জাস্ট এটা বলছি ফর দ্য নিউ কামার্স, এটা অ্যাকচুয়ালি কি মানে তার কি কোনো প্রসেস আছে হয়ে ওঠার? এই লেভেলটা ওঠে কি করে? মানে গান করার প্রচন্ড ইচ্ছে, গান করার প্রচন্ড অনুশীলন, কোনটা বেশি? অনুশীলন, ইচ্ছে, দুটোই। ইচ্ছে তো প্রাথমিক, জেদ, ইচ্ছে, এগুলো তো থাকতেই হবে, নাহলে হবে না। আর অনুশীলন অবশ্যই। আচ্ছা, কাউকে কি মানে কম্পিটিটর ধরে নিয়ে তারপরে এগুলো ভালো, নাকি নিজের কম্পিটিটর হয়ে ওঠা? আর যেদিন ফোনটা এলো যে ইউ হ্যাভ গট দ্য অ্যাওয়ার্ড, সেদিনের অনুভূতিটা একটু। আমরা বাবা মা ছিলেন, মানে বাবা মা ছিলেন, বাবা মা তখন আমার সাথে ছিলেন না, আমি এটা রিহার্সাল করছিলাম। আচ্ছা। আমাদের নাটকের রিহার্সাল করছিলাম। হ্যাঁ। তো আমাদের জাস্ট রিহার্সালটা শেষ হয়েছে এবং আমাদের দলের ছেলেমেয়েরা বেরিয়ে আমাদের পাড়ার গলিটা থেকে বেরিয়ে গলির মুখটায় দাঁড়িয়ে আছে, আর আমি বারান্দায় বেরিয়ে একটা সিগারেট ধরিয়েছি। হঠাৎ করে দেখি ওরা পেছন থেকে ঘুরে, ওরা চলে যাচ্ছিল, আমি দেখছি, ঘুরে আমার দিকে ওয়ার্ক করছে, হাত নাড়ছে আর কি। আমি বললাম কি হলো, হাত নাড়ছো? আমি হাত নাড়লাম, নমস্কার করছে, এরম করছে, এরম করছে। আমি কি হলো? তারপরে কি হলো ভাবতে ভাবতেই চৈতালি আমার স্ত্রী আমাকে ভেতর থেকে ফোনটা এনে দিল। একজন মিডিয়ার এক ছেলে আমার ফোন করেছিল যে তুমি রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছো। তারপরে তো পরপর ফোন, হ্যান ত্যান, হোয়াটসঅ্যাপ, এই করতে 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 জেনে পুরো জিনিসটা একটা সাংঘাতিক ইয়েতে গিয়েছিল না? এবং রাষ্ট্রপতি ভবনেও একটা পারফরমেন্স ছিল, বিজ্ঞান ভবনে একটা পারফরমেন্স। হ্যাঁ, পারফরমেন্স থাকার কথা না, কারণ এটা খুব রেয়ার একটা ঘটনা। কারণ আমি যতদূর আমি দেখেছি রাষ্ট্রীয় পুরস্কারের অনুষ্ঠান, সেখানে পারফরমেন্স হয় না কখনো, অ্যাওয়ার্ড দিয়ে চলে যায় শুধু। আর কিন্তু কেন জানি না আমাকেই, এবং পরবর্তীকালে বোধহয় ইমনেরও একটা গান ইমনও করেছিল, কিন্তু এছাড়া কিন্তু খুব একটা পারফরমেন্সের কোনো আগে গল্প ছিল না। যারা সিঙ্গাররা, এটা তো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড নয় বা রেডিও মির্চি অ্যাওয়ার্ড না, রাষ্ট্রীয় পুরস্কারের অন্য একটা মান আছে আর কি। হ্যাঁ, ওটা প্রোটোকল দ্বারা রিহার্সাল হয়, তার প্রোটোকল আছে, তোমাকে এই স্টেপ ওইখানে পৌঁছতে হবে, এখান থেকে এই অবধি যাবে, এই বাঁদিকে ঘুরবে, ঘুরে এই ফটোগ্রাফারের দিকে তাকাবে, এখান থেকে ডান দিকে ঘুরে তুমি আবার নেবে, এরকম ভাবে এই রাস্তা দিয়েই এসে তুমি তোমার সিটে এসে বসবে, এই নিয়ম রিহার্সাল হয় এটা। হ্যাঁ, সুতরাং সেখানে এটা প্রোটোকলের বাইরে ছিল। কিন্তু আই ওয়াজ সো ফরচুনেট, এবং প্রণব বাবুর সামনে, এত মানুষের গুণীজনের সামনে, গুলজারজি ছিলেন, এত গুণীজনের সামনে গানটা গিয়েছিলাম আমি। ওনাতে রিঅ্যাকশনস পেয়েছিলেন পরে? না, বেরিয়ে এসেছিল জাস্ট পারফর্ম করে, রিঅ্যাকশন পাওয়ার আর কোনো সুযোগ হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি রিসেন্ট টাইমে দেখছিলাম যে কলকাতার বাইরে কোনো একটা অনুষ্ঠানে তুমি রবীন্দ্রসঙ্গীত ওই পেছন থেকে তোমার ওয়ালে দেখছিলাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমার ড্রামার টু ছিল, ভিডিওটা করেছিল। হ্যাঁ, এই অনুভূতিটা কিরকম? এই যে আমি বিভিন্ন অডিয়েন্সের সাথে গান গাই, মানে আমি সবসময় যে কোনো পারফরমেন্সে আমি তাদেরকে ইনভলভ করে নিই। আমার মানে বিশেষত রবীন্দ্রনাথের গানে
কিংবা অনেক সময় তুমি কেমন তুমিতে, কিংবা গভীরে যাও, এই সমস্ত গান আমি ওদেরকে গাইতে বলি, ওরাও গায় আমিও গাই, আমার মজা লাগে খুব, আমি এনজয় করি যে ওই ইন্টারাকশনটা আমার খুব মজা লাগে, মজা আমার খুব, আমি খুব এনজয় করি। যে অত লোক একসাথে গেয়ে উঠছে, একটা লাইন বলা হামিং এ চলে যাচ্ছে, আবার ওখান থেকে আমি দেখছি, আমার খুব ভালো লাগে ওটা করতে, আমার খুব ভালো, মানে ওই ইন্টারাকশনটা খুব মানে আমাকে খুব বুস্ট করে আর কি। নয় প্রত্যেক দিনের এই অনুষ্ঠান তো খুব মনোটোনাস হয়ে যাওয়ার কথা না, হ্যাঁ, সেটাকে আরো বেশি ইন্টারেস্টিং করে আমার, মানে অন্যদের থেকেও আমার বললাম না আমাকে নিজেকে স্যাটিসফাই করতে হয়, আমার কাছেও তো সেটাকে ইন্টারেস্টিং করে তুলতে হবে, ওটা না হলে কি করে হবে, গ্রহণযোগ্যতা আসবে না, সেই জন্য সেটাকে আমি সবসময় চেষ্টা করি একটু অন্যরকম আর কি করা যায়। তো মানুষ তো গ্রহণযোগ্য করার জন্য অনেকে লাফিয়ে ঝাঁপিয়ে গাইছে দেখছি, লাফিয়ে ঝাঁপিয়ে অনেকেই গায়, লাফিয়ে ঝাঁপিয়ে অনেকদিন ধরেই অনেকে গায়, বিদেশে তো অনেকেই অনেকদিন ধরেই গাইছে, এখানেও আগে কেউ গাইতো না খুব একটা, কিন্তু যারা গাইছে তারা তাদের ক্ষমতা আছে বলেই গাইছে, হ্যাঁ, শুধু আমি আমার লাফিয়ে 2-3টে লাফ দিয়ে তারপরে চতুর্থ লাফে গিয়ে আর আমি সেই লাফটা হবে না, পড়ে যাবো আর কি, সেই জন্য হয়তো আমি পারছি না। এবং যারা এটা সমালোচনা করছেন তাদের সেই ফিজিক্যাল ফিটনেস নেই বলেই, যাদের ফিজিক্যাল ফিটনেস আছে তাদেরকে সমালোচনা করে মজা পাচ্ছেন আর কি, এবং ভাবছেন যে আমাদের গানটা খুব একটা ধ্রুপদী ব্যাপার, আমাদের গানে কখনো লাফানো ঝাপানো ছিল না, সেইটা ভেবে খুব তৃপ্ত হচ্ছেন, কিন্তু মানুষের ওটাই পছন্দ হচ্ছে, এবং যারা লাফাবেন তারা লাফিয়ে গান করতেন তারা চিরকাল লাফিয়েই যাবেন, তারা ওইগুলোকে খুব একটা পাত্তাও দেন না, এখান দিয়ে শোনেন ওখান দিয়ে বের করে দেন। আমি কিন্তু বলছি আমি লাফিয়ে গান বাজনা করি না, কিন্তু আমি লাফিয়ে গান বাজনা করতে চাই, লাফিয়ে গান বাজনা করতে আমার গান সেরকম নেই যে সে খুব লাফানোর প্রয়োজন আছে বলে আমি জোর করে কিছু করি না, আমার কাছে যে একটা মুভমেন্টের মধ্যে আসে সেই মুভমেন্টটা আসে, সেটা কিছু বডিলি আমার মুভমেন্ট হয় যে কোনো পারফরমেন্সে, কিন্তু আমার গানে এমন কিছু নেই যেখানে খুব ভীষণ ডান্সের প্রয়োজন আছে, আর আই এম নট এ গুড ডান্সার, সুতরাং আমাকে সেটা তাহলে শিখতে হবে, রপ্ত করতে হবে ডান্স, এবং আমার বডি ফিটনেস অনেক বাড়াতে হবে, আমার যে মেদ রয়েছে শরীরে সেটা কমাতে হবে, এরকম শরীর নিয়ে আমি খুব নাচলে সেটা খুব দেখতে খুব খারাপ লাগবে, তো সেগুলো আরো অনেক কিছু ম্যাটার করে, যারা সেটা করতে পারছেন না সমালোচনা সেই জন্যই করছেন, তারা পারছেন না বলে আর কি, আমার তাদের জন্য দুঃখই হয়, আই পিটি দেম। এটা খুব ভালো লাগলো যে সহজ সরল স্বীকারোক্তিটা, যে আমি যদি পারতাম বা আমার গান যদি ডিমান্ড করতো তাহলে আমি ওটা করতাম, এটা কিন্তু অনেকে যারা মানে মেইনস্ট্রিম গান বাজনা, আমি তো অনেকের মধ্যে নেই না, আমি সেটাই, আমি অনেক নই, আমি একাই রূপঙ্কর বাজছি, চেষ্টা করছি বের করে আনা। তোমার জীবন যেটা দেখছিলাম যে মানে যদি আমরা স্টাডি করি, এটা কিন্তু খুব, আমি বলবো যে বেশ কিছুটা রেয়ার, কেননা এইরকম এই যে কম্বিনেশনে জীবনটা স্টার্ট হয়েছে, এবং ইউ গ্রিউ আপ লোনলি, অ্যাজ ইউ আর সেইং, যে বাবার মা বেশিরভাগ সময় বাইরে থাকে। লোনলি না, আমার দিদিমার সাথে আমার খুব সখ্যতা ছিল। ও তাই নাকি? আমার দিদিমা আমার খুব বন্ধু ছিলেন, আমার দিদিমার সাথে, দিদিমা ওয়াজ মাই ফার্স্ট গার্লফ্রেন্ড আর কি। আচ্ছা, আমার সাথে এত বন্ধুত্ব ছিল আমাদের, আমার মানে দিদিমার সাথে প্রচুর সময় কাটিয়েছি। আমার দিদিমার অ্যাজমা ছিল এবং বেশি ওঠাপড়া মানে চলাফেরা করতে পারে, ভীষণ অ্যাজমা ছিল, ভীষণ কষ্ট পেতেন আর কি, একটা ইজিসিয়ারে সারাক্ষণ শুয়ে থাকতেন, এবং আমি সারাক্ষণ দিদিমাকে নানা রকম কথা বলে যেতাম। দিদিমার সাথে যে আমার কি বন্ডিং ছিল, কি সম্পর্ক ছিল, সে আমি বলে বোঝাতে পারবো না। আমার বেস্ট ফ্রেন্ড এখনো পর্যন্ত শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এত কথা শুনেছে আমার, এবং এত সময় কাটিয়েছি দিদিমার সাথে, আই হ্যাড এ গ্রেট টাইম। দিদিমাকে জন্য একটা গান করো না, অনেকক্ষণ কথা হচ্ছে। দিদিমার জন্য গান গাইলে রবীন্দ্রনাথের গান গাইতে হয়। এবং আমার মনে হয় যারা শুনছেন দর্শকদের প্রত্যেক দিদিমা যারা আছেন, আমাদের অয়নের বাক্স যারা উপভোগ করছেন, দেখছেন, সাথে রূপঙ্কর রয়েছে আজকের অন্যতম সফল গায়ক, এবং প্রত্যেককে আনন্দ দান করছেন, নানানভাবে মাতিয়ে রেখেছেন আমাদের সেই রূপঙ্কর। শুরু কর। হ্যাঁ, আমি এইটা দিদিমার খুব প্রিয় একটা গান, খুব প্রিয় গান, সেই জন্যই গাইছি। শেষ করেছে ফুরায় ফেলে আবার বলেছে, আমারে তুমি অশেষ করেছ, এমনই লীলা তব, আমারে তুমি অশেষ করেছ, এমনই লীলা তব, পুরায় ফেলে আবার ভরেছ, জীবন নব নব, আমারে তুমি
অশেষ করেছ, এমনই লীলা তব। অসাধারণ, থ্যাংক ইউ। অসাধারণ। আর এখানে বসে শোনার যে ভাইবটা, এটা সবার তো সুযোগ হয় না, আমার দুম করে সুযোগ জুটে গেছে। এবং আই হ্যাভ বিন এনজয়িং আ লট। আমার মনে হয় যে এই যে তোমার যে জীবনটা চলেছে, এই ধরো দিদিমার সাথে সময় কাটাচ্ছ, বাবা মাকে যদি আরেকটু বেশি করে পেতে, যদি একটা লকডাউনের মতো অবসর জুটে যেত বাবা মারও, তাই না? তখন লকডাউন হলে আমাদের জীবনে খুব সমস্যা হতো। অ্যাপার্ট ফ্রম দ্যাট, তারপরে তোমার বেড়ে ওঠা এবং একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে নিজেকে নিয়ে গিয়ে ওই রকম একটা কিছুটা বৈপরীত্য তো বটেই, সেই জায়গায় গিয়ে নিজেকে প্রতিষ্ঠা করা, সেখান থেকে আবার কিছু আপস অ্যান্ড ডাউনস, এবং রিসেন্ট টাইমে এই যে ট্রোলটা তোমার জীবনে এসছে, এটা অদ্ভুত রোলার কোস্টার, মানে জীবনযাত্রা এনজয় করছি। হ্যাঁ, রোলার কোস্টার না হলে এনজয় করতাম। এক্স্যাক্টলি। যদি স্মুথ একটা জীবন যেত, তাহলে কি জীবনটার মধ্যে কিছু থাকতো না। তুমি এত স্ট্রেট ফরওয়ার্ড খেলছো, মানে, এবং খেলো, প্রত্যেক অনুষ্ঠানেই দেখি যে স্ট্রেট ফরওয়ার্ড। একটু জীবনটার মধ্যে যদি ওঠাপড়া না থাকে, একটু যদি জীবনের মধ্যে আপস এন্ড ডাউন না থাকে, তাহলে মজা কোথায়? এবং ডাউনটাই বেশি থাকা প্রয়োজন, তাহলেই না আপ যখন ওপরে এক মুহূর্তের জন্য তুমি একটুখানি কিছু ভালো কিছু পেলে, তখন সেটাকে ফিল করতে গেলে তোমাকে অনেক ছাড়তে হবে এবং অনেক হারাতে হবে। সেই হারানোগুলোর যন্ত্রণা থেকে তোমার একটু পাওয়ার যে আনন্দটা, সেটা যে কি আনন্দ হয়ে ওঠে, সেটা বলে বোঝানো, সেটা একটা সাংঘাতিক। আমি যদি একটা জিনিস বলছি, যে এই যে ট্রোলটা হয়েছে এইখানে, একটা প্রশ্ন করছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমার মনে হয় এটা একটা ক্ল্যারিফিকেশনের দরকার। তুমি যদি ওই সময় নিজেকে দর্শকদের জায়গায় রাখতে, হোয়াট ইউ কুড হ্যাভ ডান? আমি যাই করি এইরকম ভাবে আমাকে যেভাবে গালাগালি দেওয়া হয়েছে সেটা করতাম না। সেটা আমার শিক্ষায় আসতো না আর কি। আমার শিক্ষায় সেটা আসে না। কিন্তু আমাদের এই দর্শকদের একটা অদ্ভুত নেচার আছে, যখনই কোনোভাবে তাদের মনোমতো না হয়ে ওঠে, তখন তারা সাংঘাতিকভাবে রিয়াক্ট করে। এই ঠিক আছে, এটা খুব সহজ, মানে যারা রিয়াক্ট করছেন তারা রিয়াক্ট। আর সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা, সোশ্যাল মিডিয়ায় তো এগুলো বেশি হয়েছে, এক্স্যাক্টলি, না থাকলে হয়তো এই লেভেলের হতো না। সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে আমি একদম নেই, আমি কিছুই করি না, আমি পাত্তা দিই না সোশ্যাল মিডিয়াকে, এটা তো বললে মিথ্যা কথা বলা হবে। সারাক্ষণ আমি পোস্ট করছি, আমার কাজের পোস্ট করছি, আমার শোয়ের পোস্ট করছি, আমি আমার নাটক দেখতে আসতে বলছি সবাইকে, আমি সবাইকে আবেদন জানাচ্ছি আমার এই গানটা শুনুন। সুতরাং এটা যেমন করছি, তেমন আমি যখন একটা এমন কথা বলছি, সেটা যদি কারুর যদি পছন্দ না হয়, তার রিপারকেশনটাও আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। সেটা আমাকে যদি অ্যাকসেপ্ট করতে না পারি, তাকে যদি আমি গালাগালি করি, তাহলে তো আমি একটা জানোয়ার হয়ে গেলাম। আমি তো আর জানোয়ার নই, শিক্ষাটাই বা কোথায় থাকে? আমি তো মানুষ। হ্যাঁ, নিশ্চয়ই। আমার মধ্যে অ্যানিমেলের সাথে আমার তফাৎ, যে অ্যানিমেল এখন যদিও একটা ছবি, যে ছবিতে মানুষ অ্যানিমেলের মতোই হয়ে যাচ্ছে, কিন্তু আমি সেটা নই। আই এম নট অ্যানিমেল, আমি হিউম্যান বিং। নিজেকে চুপ করে রাখা, এটাও তো একটা সাংঘাতিক, হ্যাঁ, ওই সংযমটা দেখানো, তাই না? এবং তুমি যে কথাটা বলেছিলে, আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন লোকে অ্যানালাইজ করে, তখন তারা নিশ্চয়ই বুঝতে পারে যে এটা কাউকে উদ্দেশ্য করে, একক উদ্দেশ্যে কথাটা বলা নয়। আমার মনে হয় যারা আমাকে ট্রোল করে তারাও বুঝতে পারে। আসলে ওটা না, আসলে আমি কদিন আগে আমি কাকে একটা বলছিলাম, একটা অনুষ্ঠানে গেছিলাম, সেখানে গিয়ে একটা বাচ্চা ছেলেদের অনুষ্ঠান, মানে ছেলেদের স্কুলের অনুষ্ঠান, তো একটা ছেলে কে 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 বলে চিৎকার করছিল। তো আমার যে ম্যানেজার থেকে ওকে নিয়ে এসেছিল, তখন ওকে আমি জিজ্ঞেস করলাম, তো কে 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 করছো কেন? হ্যাঁ, সবাই করছে, তো তুমি করছো? হ্যাঁ। তো কে 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 চিনি না। তাহলে করছো কেন? আমি কে? আমি আপনাকেও চিনি না। তাহলে তুমি আমাকেও চেনো না? না। তুমি কে কে কেউ চেনো না? তাহলে তুমি কে কে বলছিলে কেন? সবাই বলছে। ও আচ্ছা, ওটাই শিখেছে। হ্যাঁ, সুতরাং দোষ নেই, এটা না একটা হাওয়া আর কি, এটা চলে আর কি। আসলে এটা খুব, রবীন্দ্রনাথ অনেক আগে বলে গেছিলেন যে মানুষের শিক্ষা এবং স্বাস্থ্যর সবচেয়ে প্রয়োজনীয়তা আছে। শিক্ষা যদি মানুষকে শিক্ষিত না করা হয়, সারাক্ষণ যদি মানুষকে একটা ধোঁয়াশার মধ্যে রাখা হয়, এমন একটা ম্যাজিকের মধ্যে মানুষ যদি থাকে সারাক্ষণ, যে মোবাইল ফোন পেলেই আমি সবকিছু দেখতে পাবো, আমি সিনেমা দেখতে পাবো, আমি যা কিছু জানতে পাবো। আজকে আমার পড়াশোনা করার দরকার নেই, আমার এটাই বাংলা ইংরেজি শব্দের মানে জানতে চাই, গুগল করে দেখে নিলাম, সঙ্গে সঙ্গে আমি জেনে গেলাম। আমার আজকে কিছুই জানার দরকার নেই, আমি একটা সিনেমা বা থিয়েটার বা কোনো রাজনীতি সম্পর্কে জানার দরকার নেই, আমি জাস্ট ক্লিক করবো, ক্লিক করলেই সব জেনে যাব। এবং আমার কাছে এন্টারটেনমেন্ট ভরপুর, হ্যাঁ, চারিদিকে আমার এন্টারটেনমেন্ট, আমাকে
শেখাচ্ছে আমাকে নানা রকম জামা কাপড়, আমাকে নানা রকমের দারুণ দারুণ পারফিউম, সমস্ত কিছু আমার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এগুলো কিনতে হবে, এগুলো দেখতে হবে, এগুলো আমাকে বাড়িতে এসে দিয়ে যাচ্ছে, একটু পয়সা দিলে একটুখানি গুগল পেতে টুক করে একটা পে করলে আমি টাক করে চলে আসছে, এত কিছু এসে গেছে হাতের কাছে। মানুষের ভাবনা নেই, ভাবার আর কোনো ইয়ে নেই, মানুষকে এটাই করে রাখা হচ্ছে আর কি, সারা পৃথিবী জুড়ে করছে, সারা পৃথিবী জুড়ে ওয়ার্ল্ডের কিছু মাথা মানুষকে বোকা বানিয়ে রাখছে। হ্যাঁ, সারা পৃথিবীর সেরা সেরা মাথা মানুষকে বোকা বানিয়ে রাখছে, এবং বোকা বানিয়ে রাখাতেই তাদের সুবিধে। কারণ মানুষ যদি ভাবে, যেদিন মানুষ ভাবতে শুরু করবে তখনই মানুষ প্রতিবাদ করবে, আর প্রতিবাদ করলে তখন ওরা বিপদে পড়ে যাবে। এক্স্যাক্টলি। এবার একটা মজার প্রশ্ন করি, এই ফ্ল্যাটটা এসে দেখলাম তুমি একা রয়েছো, তাই তো? তোমার ভূতের ভয় আছে? না। তুমি সাহসী? হ্যাঁ। মানে ভূতে একেবারেই কোনো আত্মা টাত্মা কোনো কিছুতে বিশ্বাস করো না? আমি আত্মাতেও বিশ্বাস করি না, আমি ভগবানেও বিশ্বাস করি না। ভগবানও বিশ্বাস করো না? আচ্ছা, প্রশ্নটা আমি মানে অদ্ভুত, মানে এরকম এরকম মানুষ আমি খুব কম দেখেছি, দেখিনি একেবারে তা নয়, কিন্তু সত্যি অন্ধকারের মধ্যে যেতে বা একটা বিশাল বাড়িতে তোমায় একা পাঠিয়ে দেওয়া হলো। বিশাল বাড়িতে একা আমি কোনোদিন থাকিনি, অন্ধকারের মধ্যে দিয়ে বহু জায়গা থেকে অনেক সময় ফিরেছি, আর কিছুই ভয় লাগেনি। কুকুরে ভয় পেয়েছি। কুকুরে ভয় পেয়েছি? সাপ টাপে ভয় পেয়েছি, মানুষকে তো ভীষণই ভয় পাই। আচ্ছা আচ্ছা, ওকে। মানুষ কি ধরনের মানুষকে খুন টুন করে দিতে পারে, চেনা মানুষকেও ভয় পাই। কেউ খুন করে দিল, চুরি করলো, ডাকাতি করলো, মাথায় মারলো এসে পেছনে অন্ধকারে এসে। আচ্ছা, বিবেক বিন্দ্রা ইয়ে দেখেছো, পডকাস্ট দেখেছো? না। বিবেক বিন্দ্রা এখনকার দিনের খুব মানে খুব হইচই করা একজন নাম, যে মোটিভেশনাল টক দিচ্ছে চারপাশে, হইচই করা নাম। রিসেন্ট একটা ভিডিও এসছে, রিসেন্ট না, বেশ কিছুদিন হলেই ভিডিওটা এসছে, তাতে বাঙালিদের নানানভাবে উনি বলেছেন আর কি। আমি তার সত্যি মিথ্যে জানি না, কখনো বলছেন বাঙালি লেজি, বাঙালি রসগোল্লা খেয়ে বড় হচ্ছে, এবং তার ভিউয়ার্স কিন্তু প্রচুর ভিউয়ার্স, এবং রিসেন্ট আরেকজনের সাথে তার একটা ওয়ার্ডও চলছে, মানে ভিডিওতে। আচ্ছা, ভিডিওতে ওয়ার্ড মানে তার কন্টেন্ট আর মানে আরেকজনের কন্টেন্ট, সেটা কিভাবে মানে দুজনের মধ্যে টক্কর চলছে আর কি। হ্যাঁ, এ ওকে ঢিল চুচ্ছে, ওকে ঢিল, এরকম একটা ব্যাপার। ওকে, না আমি দেখবো আজকে শোনার পর। বিবেক বিন্দ্রা, তো আমি তাকে আলাদা ফুটেজ দিতে চাইছি না, কিন্তু এইগুলো আমরা যারা অবাঙালি সম্প্রদায় যারা আছেন তাদের সম্পর্কে একটা বাঙালি কামচোর, কাজ করে না বা এবং আমরা আমাদের ছোটবেলায় বা কৈশোরে যে বাঙালি দেখেছিলাম, এটা তো ঠিক যে তার মডেলটা চেঞ্জ হয়েছে একটু হলে। তোমার কাছে বাঙালি কেমন? আমার কাছে বাঙালি একটু লেজি, ঠিকই, এটা আমি মেনে নিচ্ছি। আমি নিজেই তো খুব লেজি, আমি বাঙালি একজন, তো আমি একটু অলস, একটু ল্যাথখোর, এটা মেনে নিচ্ছি। আমি তাই, যেহেতু আমি একজন নিজেকেই বাঙালি হিসেবে রিপ্রেজেন্ট করছি, আমিও তাই। আর কি বলেছেন উনি? এরকম বলেছেন যে বাঙালি কাজ করতে ভয় পায়। কাজ করতে ভয় তো আমি পাই না, বাঙালি কাজ করতে ভয় পায় না, কিন্তু তবে হ্যাঁ, বাঙালি অন্য যারা মানে নানা রকমের কাজ করতে বোধহয় ভয় পায়, এটা একটা ঘটনা, এটা আমার মধ্যে আছে। মানে আমি অনেক বাঙালিকে দেখেছি, আমার মধ্যে না থাকলেও অনেক বাঙালিকে দেখেছি, যে আমি এইটা কখনোই করতে পারি না, আমি কখনোই একটা রিক্সা চালাতে পারি না, কিংবা বাঙালি তো রিক্সা চালায়, চালায় হয় বড় গোষ্ঠী, এখনো বড় গোষ্ঠী চালায়, তবে এখন মোবাইল বেশি দেখে, ইলেকট্রনিক ব্যাটারি লাগিয়ে মোবাইল দেখছে। কারেক্ট, মানে সে আমি মুটে মজুরের কাজ করব না, সেটা বিহারিরাই করবে। হ্যাঁ, এইটা একটা ভাবনা তো একটা ছিল বা এখনো আছে হয়তো, যে না, এটা আমার পক্ষে করা সম্ভব হবে না, রোজগারের জন্য আমি না খেতে পেরে মরে যাবো, তাও ঠিক আছে, কিন্তু আমি তারপর বাঙালি আমি খুব কম এন্টারপ্রেনারও কম দেখেছি, কিন্তু যাদের দেখেছি তারা কিন্তু দারুণ। যেমন প্রণব দা, যেমন মুখরোচকের প্রণব দার কথা বলতে পারি, অনেকেই আছে, হ্যাঁ অনেকেই আছে যাদেরকে আমি দেখেছি খুব বড় হয়েছে, কিন্তু খুব সোনার দোকান রয়েছে, এত সোনার দোকান, কিন্তু হ্যাঁ সেই তুলনায় হয়তো অন্য জাতি, মানে অন্য গুজরাটি বলো কি নন বেঙ্গলি অন্যরা যারা, তারা ব্যবসা বেশি করেছে আর কি। ব্যবসায়ী আমাদের মধ্যে একটু কম, একটু এন্টারপ্রেনারশিপের একটু সেই রিস্ক নেওয়ার, আমাদের একটু চাকরি করার প্রবণতা বেশি। মানে আমি একটা কোনো অফিসে শিগগিরই ঢুকে যাবো, তা কারুর তলায় থাকবো, আপনারা স্যার বলবো, কিন্তু আমি রিস্ক ফ্রি থাকতে চাই, সেটা একটা বাঙালির মধ্যে আছে। তুমি ধরো এই যে বলা হয় যে পশ্চিমবাংলায় কোনো
শিল্প আসছে না, এটা তো আমাদের অনেকেরই একটা বক্তব্য। তো আজকে ধরো দুটো কি তিনটে হেভি ইঞ্জিনিয়ারিং সেট আপ হলো এখানটাতে, এখান থেকে যে বাংলার যে লেবাররা যাবে তারা এই মানে একটা পাঞ্জাবি যেভাবে কাজ করতে পারে, ওয়ান শিফট মানে সিঙ্গেল শিফট করে ডাবল শিফট করে ফেলছে এক একজন, বাঙালি কি পারবে? সেটা আমি আই এম নট শিওর, বলতে পারবো না, কারণ আমি এ ব্যাপারে আমার খুব স্বচ্ছ ধারণা নেই। তবে হ্যাঁ, সত্যি আমার মনে হয় বাঙালির পক্ষে সেটা অসুবিধা। আজকে কারখানা আসেনি, কিন্তু কারখানা তো ছিল, ছিল। হ্যাঁ, ডানলপ ছিল, হ্যাঁ অনেক ছিল, অনেক ডানলপ ছিল, অতগুলো জুট মিল ছিল। এখন জুটে তো প্রচুর তৈরি হচ্ছে, হ্যাঁ মানে জুট এখন বিশাল একটা ফসল, এবং সেটা দিয়ে প্রচুর টাকা আসতে পারে, ফরেন কারেন্সি চলে আসে, স্ট্রং কারেন্সি তো উই ক্যান আর্ন। কিন্তু সেগুলো তো আমরা নষ্ট করেছি, ঠিক আছে, আমরা নষ্ট করেছি বা হয়েছে কোন এক মানুষ বলবে হয়তো ইউনিয়ন, কিন্তু ইউনিয়ন তখনই ঢুকবে যখন আমার একটা ইচ্ছে থাকবে যে আমি এতখানি করতে পারবো না। তোমার কি মনে হয় যে এটা কি সত্যি মানে একটা যদি হেভি যেখানে কায়িক শ্রম দরকার হবে, বাঙালি পারবে করতে? বাঙালি পারবে না সেটা আমি মনে করি না, তবে বাঙালি অন্যদের তুলনায় বেশি পারবে কিনা সেটা আমি জানি না। পারবে না এটা আমি বলবো না, কেন সার্ভিস সেক্টরে কিন্তু তৈরি হয়ে গেছে, সার্ভিসে আমাদের এতগুলো হসপিটাল চলছে, কোন রকম নির্ঝঞ্ঝাট হয়ে চলছে, হোয়াটএভার দ্য ওয়ে। কায়িক পরিশ্রমে বাঙালি একটু দুর্বল হয়তো, তুমি ঠিকই বলেছো। এটা যারা বলেন তারা হয়তো একটু দুর্বল অন্য জাতির থেকে, অন্য যারা বিহারি বা গুজরাটি বা তারা যেভাবে খাটতে পারে আমি দেখেছি সেই জায়গায় হয়তো। কিন্তু আমার এমন অনেক কিছু বন্ধু বান্ধব আছে, আমি আজকে তোমার আলোচনার প্রথমে গল্পের আড্ডার শুরুতেই আমি বন্ধুর কথা জিজ্ঞেস করছিলাম। আমার এক বন্ধু আছে বিশ্বরূপ বুবুন, ও নিজে ছোট থেকে বড় হয়ে একটা লোহার কারখানা তৈরি করেছে এবং সেটাকে চালাচ্ছে, প্রচন্ড খাটে। হ্যাঁ, এবং তার ওর ভাইও প্রচন্ড খাটে। তাকে যে সবকটা কর্মী, আমি প্রায়ই ওদের কারখানায় যাই গল্প করতে, আড্ডা মারতে, এবং ওখানে সমস্ত যারা কাজ করে তারা সবাই বাঙালি, সবাই বাঙালি, একজন কেউ নন বেঙ্গলি নেই। তো তারা প্যানেল তৈরি করছে, লোহার প্যানেল তৈরি করছে, ডাম্প করছে লরিতে, সেই লরি নিয়ে চলে যাচ্ছে বা অন্য স্টেটে তার ডেলিভারি হচ্ছে, আবার অর্ডার পাচ্ছে। তো তারা খাটছে না, তারা তো কায়িক পরিশ্রমই করছে। আমি জানি না যে মানে কেন এই মিথটা তৈরি হচ্ছে। এটা বাঙালি বাবু, এটা একটা ধারণা আছে, বাঙালিরা বাবু হয় আর কি, বাবু মানে হচ্ছে বাবু কালচার আর কি, মানে একটু আলস্য, একটু আমারই যেটা আছে আমি তো বলছি, স্বীকার করছি। তোমার যে এই যে লেখা এবং সেটাকে তার প্রসেসের মধ্যে নিয়ে গিয়ে তারপরে এক্সিকিউট করা, ওই পোরশনটায় কায়িক শ্রম হয়তো অনেক বেশি লাগে, সেখানে তুমি অনেকের চেয়ে বেশি না আমি একটা কথা বলি, আমি যদি হয়তো আমি যতটা রেওয়াজ করেছি, প্র্যাকটিস করেছি আমার গানের ক্ষেত্রে, গাওয়ার ক্ষেত্রে, কিংবা গিটারের ক্ষেত্রে, গিটার বাজানোর ক্ষেত্রে, তার থেকে আমি আরো বেশি পরিশ্রম করতে পারতাম, তার সময় আমার ছিল। আচ্ছা, কিন্তু সেটা যে আমি করিনি, সেটা আমি লেজি বলেই করি, এটা আমি ল্যাথখোর বলেই করি। সুতরাং সেই অপবাদ যদি বাঙালির থাকে, সে অপবাদ আমারও আছে। ধরো আমি প্রচুর খাটতে পারতাম, কিন্তু আমার মনে হয় একটু শুয়ে পড়ি, একটু টিভি দেখি, একটু বই পড়ি, ঘুম পাচ্ছে, হাই তুলছি, ঘুমিয়ে পড়লাম, সেটা হয়তো আরেকজন করতেন না। সেটা করে তো তুমি রূপঙ্কর হয়েছো, সেটা কথা না। কেউ যদি প্রচুর প্র্যাকটিস করে রূপঙ্কর না হয়, তাহলে তো এফেক্টিভলি ইউজ না, সেটা কোনো কথা। প্র্যাকটিসের তো কোনো অল্টারনেটিভ হয় না, আমি আরো প্র্যাকটিস করা উচিত ছিল আমার, সেটা আমি করিনি, সেটা আমি ল্যাথখোর এবং লেজি বলেই করিনি, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আচ্ছা, ওকে। আর ধরো এই দেশে তুমি অনেক অনুষ্ঠান করেছো, বিভিন্ন প্রভিন্সে করেছো, বিদেশে তুমি অনুষ্ঠান করেছো, মূলত আমেরিকায়। হ্যাঁ। ইউরোপ কি এখন খুব? ইউরোপে করেছি, লন্ডনে করেছি, জার্মানিতে করিনি, লন্ডনে করেছি, বার্মিংহামে করেছি, ইউরোপে আমি আর কোথাও করিনি। আবার মিডল ইস্টে সব বাকি প্রচুর করেছি, আবুধাবি, কাতার, কুয়েত, দুবাই, হ্যান ত্যান অনেক করেছি, অস্ট্রেলিয়া করেছি, নাইজেরিয়া করেছি, লাগোস, সাউথ আফ্রিকা করেছি। কিন্তু ইউরোপে আমি লন্ডন ছাড়া, মানে ইংল্যান্ড ছাড়া কোথাও যাইনি, মানে শো করতে যাইনি। আচ্ছা, আমি বলবো যে মূলত ধরো আমেরিকার দর্শক আর আমাদের দেশের দর্শক, মানে আমেরিকার দর্শক মানে বাঙালি তো আছে, বাঙালি কিছু হয়তো বাংলাদেশি রয়েছেন, কিছু হয়তো বাঙালি, হ্যাঁ বাঙালি। দর্শকের মধ্যে কোনো ডিফারেন্স থাকে? ডিফারেন্স থাকে।
এখন তো আরোই নেই। যখন আমি প্রথম প্রথম যেতাম তখন ছিল, তার কারণ হচ্ছে তখন এত সোশ্যাল মিডিয়া এত স্ট্রং ছিল না, বা গুগল এত স্ট্রং ছিল না, সুতরাং তারা অ্যাওয়ার্ড ছিলেন না এখনকার কি গান বাজনা হচ্ছে। সুতরাং তারা বলতেন যে তুমি একটা মান্নাদের গান করো, তুমি একটা কিশোর কুমারের গান করো, তুমি হেমন্ত মুখোপাধ্যায়ের গান করো। আমি বলি আমার তো এই গানগুলো বেসিক সংগুলো, আমার তো এই গানগুলো আছে না, আমি তো শুনিনি ওগুলো গাই, শুনে হয়তো বলতে বা এটা ভালো গান। কিন্তু এখন আর সেটা নেই, কারণ এখন যা আমার রিলিজ হয় বা অন্য কোনো যে কোনো শিল্পী সারা পৃথিবীতে রিলিজ হয়, সেটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় পৌঁছে, সুতরাং এখন আর সেই প্রবলেমটা নেই। আচ্ছা, মানে কোথায় অনুষ্ঠান করতে সবচেয়ে মানে ভালো লেগেছে এরকম নির্দিষ্ট কোনো জায়গা মানে মাথায় আসে, বা ইউ ফেল্ট ভেরি স্যাটিসফাইড? না, বা আমাদের এখানে তো অনেক রকমের রয়েছে, মেদিনীপুর রয়েছে, নর্থ বেঙ্গল রয়েছে, এতে দর্শক কোন জায়গায় ভালো? কলকাতা রয়েছে, সব জায়গায় মানে মিক্স হয়, কোথাও কখনো খারাপ হয়, কখনো ভালো হয় দর্শক। বেশিরভাগ ক্ষেত্রেই দর্শকরা ভালোই হন আর কি। মানে আমার কোথাও খুব খারাপ অভিজ্ঞতা নেই। এমন কিছু কিছু জায়গায় অনুষ্ঠান করতে গেছি, যেমন আমরা যেমন নিজেদেরকে এত পপুলার ভাবি, অ্যাকচুয়ালি আমরা তো সেই অর্থে খুব একটা পপুলার নই, কারণ আমরা কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিংবা দেব কিংবা কিশোর কুমার কিংবা অরিজিৎ সিং নই, একদমই নই। এটা ভেবে নিতে হবে। মানে ইন্টিরিয়ার গ্রামে আমাদের খুব একটা কেউ চেনে না। আচ্ছা, ইন্টিরিয়ার গ্রামে আমাদের কেউ চেনে না, কেউ জানে না, কেউ আমার ভোকাটটা কিচ্ছু শোনেনি, কেউ কিচ্ছু জানে না। একটা দুটো গান, এ তুমি কেমন তুমিটা জানে, রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি বলে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আছে বলে গভীরে যাওয়াটা জানে, এছাড়া কিচ্ছু জানে না। ওটা বুম্বাদা ওই ছবিতে রয়েছে বলে বুম্বাদাকে সবাই গুরু মানে বলে যার জানে, এছাড়া কিন্তু জানে না। তো সেই ইন্টিরিয়ার গ্রামে যখন আমি অনুষ্ঠান করতে যাই অনেক সময়, তো যারা অর্গানাইজ করেন, ধরা মেদিনীপুরের একটা ভীষণ ইন্টিরিয়ার গ্রামে একটা স্কুলের অনুষ্ঠান বা কিংবা একটা কলেজের অনুষ্ঠান, সেই কলেজের প্রফেসর কিংবা যারা টিচাররা হন, তারা কিন্তু থাকেন মেদিনীপুর টাউনে কিংবা হলদিয়াতে, তারা পড়াতে যান। তো তারা তো সমস্ত গান সম্পর্কে আবার তারা আমাকে পছন্দ করেন। এবার আমি যখন ওখানে শোনাতে যাই, তখন কাদেরকে শোনাতে যাই, তারা তো আমাদের এপাশে ওপাশে 25 জন লোক যারা অর্গানাইজ করেছেন, আর 5000 লোক যে সামনে বসে আছে সেই গ্রামের লোক, তারা কিন্তু আমাকে চেনে না। তারা এরকম করে হাঁ করে তাকিয়ে থাকে, কি কে? আমার থেকে তারা অনেক বেশি চেনে সনজিৎ মণ্ডলকে, আমার থেকে তারা অনেক বেশি চেনে পরীক্ষিত বালাকে, আমার থেকে তাদের অনেক বেটার হতো তারা যদি একটা যাত্রা হতো ওখানে, কিংবা ওখানে বুম্বাদা যদি যেত, ওখানে যদি দেব যেত, ওখানে যদি জিৎ যেত, ওখানে যদি রঞ্জিত মল্লিক যেত, ওখানে যদি রচনা ব্যানার্জি যেত, কিংবা অরিজিৎ সিং যেত, কিংবা কিশোর কুমার কানা হতো, কিংবা কুমার শানু যেত, তাহলে ওরা চিনত। কিন্তু আমাকে কিন্তু চেনে না, বা আমাদের এই প্রজন্মের কোনো শিল্পীকেই চেনে বলে আমার ধারণা, মানে বাংলার কলকাতার কাউকেই চেনে বলে। সেইখানে আমার কিছু সমস্যা হয় পারফর্ম করতে। তখন আমি যেটা করি, তখন আমি ওদের সাথে ইন্টারাকশন করার চেষ্টা করি, গল্প করার চেষ্টা করি, কথা বলার চেষ্টা করি। ওদের ভাল লাগছে না এরকম বলছে, আপনার গান ভাল লাগছে না, আমি তখন বলি আমার মিউজিশিয়ানরা ফেড আপ হয়ে যায়। ইভেন আমাকে যারা নিয়ে এসছেন তারাও পর্যন্ত বলে, আপনার এত কথা বলার দরকার নেই, আপনি আপনার গান ভালো লাগছে। তা বললে তো হবে না দাদা, আপনি আমায় এনেছেন, আপনি শিক্ষিত মানুষ, কিন্তু আপনি আমাকে দাঁড় করিয়েছেন ওই 5000 লোকের সামনে যারা আমার গান কিছু জানে না। আমাকে তাদেরকে এন্টারটেইন করতে হবে। তাদেরকে ডেকেছেন কেন? তাহলে তো আপনারাই এখানে বসে থাকতে পারতেন। ওদেরকে তো ডেকেছেন, গ্রামের লোকদের, এসো আমাদের প্রোগ্রাম হচ্ছে, রূপঙ্কর আসছে। তারা কে রূপঙ্কর? চাল যাই দেখে আসি বলে দেখতে গেছে, চাষবাস করে এসে বিকেলবেলা চাল দেখি কি হয়, এইভাবে দেখতে গেছে। এবার গিয়ে তো কিছুই বুঝতে পারছে না, কিছুই ভালো লাগছে না। হ্যাঁ, তো এবার তাদের সাথে আমি ইন্টারাকশন করি। ইন্টারাকশন করতে করতে কথা ওদের কি পছন্দ, হয়তো ওদের একটা হঠাৎ করে বললো যে সোহাগ চাঁদ বদনী আমাদের ভালো, আমি সোহাগ চাঁদ বদনীটা গিয়ে দিলাম দুম করে, গাই না কিন্তু আমি জানি বলে গিয়ে দিলাম। ওদের আর কি পছন্দ, কিশোর কুমারের গান, একটা কিশোর কুমারের গান গিয়ে দিলাম দুম করে, আমার রিহার্সাল করেন, আমি গিটার বাজিয়ে গিয়ে দিলাম। এবার যেই গিয়ে দিলাম, আস্তে আস্তে ওদের সাথে না আমার সখ্যতা তৈরি হলো। এই যে বন্ধুত্ব তৈরি হলো, আমি বন্ধুত্ব থেকে আস্তে আস্তে এবার আমার গানগুলো আমি ওদের কাছে ইন্ট্রোডিউস করি, এবং তখন ওরা এনজয় করতে শুরু করে। এটা কি এক্সপেরিয়েন্স শিখিয়েছে নাকি? এটা এক্সপেরিয়েন্স শেখায়নি, এটা আমি চ্যালেঞ্জ নিতে জানি। আমার অনেকে আমাকে বলে যে এত কিছু খাটনির প্রয়োজন নেই, তুমি টাকা পেয়ে গেছো, মানে তোমার চারদিকে তুমি যারা তোমায় ডেকেছে তাদেরকে তুমি, আমি সেটা মনে করি না। আমি মনে করি যে আমি যখন আমাকে যে অনুষ্ঠানে ডেকেছে, আমি তখন বাউন্ড টু এন্টারটেইন দ্য হোল
প্রত্যেককেই আমি এন্টারটেইন করার জন্য বাউন্ড। সেটা যদি করতে আমি না পারি সেটা আমার ফেলিয়ার। ফ্যান্টাস্টিক। আচ্ছা, রূপঙ্কর একাডেমি সম্পর্কে যেটা নিয়ে প্রথমে এইটা সম্পর্কে একটুখানি দর্শকরাও আরেকটু বেশি জানো। আমার একাডেমি এখন আমার অনেকগুলো জায়গায় তৈরি হয়েছিল, বর্ধমানে, তারপরে নৈহাটিতে, তারপর বারাসাতে, তারপর গোবরডাঙ্গাতে, তারপরে আমাদের সাঁতরাগাছিতে, যাদবপুরে। কিন্তু কোভিডের সময় সমস্ত গেল বন্ধ হয়ে। আচ্ছা, এবার বন্ধ হয়ে গিয়ে তারপরে ওই কোভিডের সময় শুরু হলো অনলাইন ক্লাস। এইবার এই যে অনলাইন ক্লাস শুরু হলো, তারপর থেকে সেই মানে যারা অনলাইন ক্লাসে নতুনরাও ভর্তি হলো এবং যারা পুরনো অফলাইন ক্লাস করতো তারাও অনলাইন ক্লাস করতে শুরু করলো। এবার তারা অনলাইন ক্লাসেই ভীষণ খুশি, তাদেরকে আর কোথাও যেতে হচ্ছে না, না সাঁতরাগাছি যেতে হচ্ছে, না যাদবপুর যেতে হচ্ছে, বাড়ি থেকে বেরোতে হচ্ছে না, তারা অনলাইন ক্লাসই করছে। তো আমি এখন খুব ফেড আপ হয়ে গেছি। কিন্তু ঘটনা খুব অতিরিক্ত করতে আর ঠিকভাবে শেখানো যায় না, আমি মনে যায়, চেষ্টা করলে যায়, কিন্তু বাট সেটা সেরকম ইকুইপমেন্ট খাটনিটা বেশি হয়, একটু খাটনি বেশি। হ্যাঁ, মানে যে শেখাচ্ছে তার প্রচুর খাটনি, আর আমার গলার উপর খুব চাপ পড়ে। হ্যাঁ, তো যাই হোক, কিন্তু এখন মূলত আমাদের অনলাইন ক্লাসই হচ্ছে, সমস্ত অনলাইন, কোনো অফলাইন, কারণ সমস্ত স্টুডেন্টরা আমার অনলাইন ক্লাস করতে পছন্দ করে এবং তারা বলে স্যার বেশ তো এটাই ভালো হচ্ছে। ঠিক আছে, তাই করো। এখন অনলাইন ক্লাসই হচ্ছে, অনলাইন ক্লাসই চলছে। তোমার ধরো অনলাইন ক্লাসটা যদি কেউ নিতে চান তাহলে কি করতে হবে তাকে? আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করার পর আমি একটি মেয়ে আমার এই কাজটা দেখে, পিঙ্কি বলে, তার নাম্বার, আপনার নাম্বার তাকে দিয়ে দেবো, সে আপনার সাথে যোগাযোগ করবে, করে আপনি অ্যাডমিশন নিয়ে নেবেন। আচ্ছা, এটা একটা আর নতুন নাটকের ইনিশিয়েটিভটা? নতুন নাটক তো আমাদের দল কৃষ্টি পটুয়া, সেটা আমরা তৈরি করেছি 2013-তে এবং আমাদের পরপর প্রোডাকশন হয়ে এসছে। এবছরও চাঁদমারি বলে একটা প্রোডাকশন চলছে। এই কিছুদিন আগে বেহালা সরস্বতনে আমরা পারফর্ম করলাম। আমাদের জন্মদিন 21শে ফেব্রুয়ারি, তো আমরা 18ই ফেব্রুয়ারি পারফর্ম করলাম এবং তার খুব ভালো রিভিউ আজকাল বেরিয়েছে। অলোকদা লিখেছেন, অলোক প্রসাদ চট্টোপাধ্যায়। নাটকটা আমারই লেখা, দেবদাস ঘোষ ডিরেক্ট করেছেন, আমাদের দলের ছেলেমেয়েরা অভিনয় করেছেন। চলছে, ঠিক আছে। ফ্যান্টাস্টিক। এই তোমাকে অনেক অসংখ্য ধন্যবাদ। এরকম একজন অসামান্য মানুষের সাথে আমি বেশ কিছুক্ষণ সময় কাটাচ্ছি, এটা একটা বেশ ভালো অভিজ্ঞতা এবং পাশে বসে গানগুলো শোনা। রূপঙ্করকে আমরা ফেসবুকে যেরকম দেখতাম, আজকে যেন একটু অন্যভাবে পেয়েছি অয়নের বাক্সতে। এবং এই যে এতক্ষণ ধরে আমরা গল্প করছি না, আপনাদের একটা ছোট্ট কথা বলি, ওপরে একটা এসি আছে, এসিটা অফ করা, রিমোটটা কাজ করছে না কিছুতেই। এবং সেটা আমরা যে মানে আমরা তখন ডিসিশন নিই যে ফ্যানটা অফ করে দিয়ে এই প্রায় চলে যাওয়া বসন্তের মুখে আমরা বসে পড়বো এবং যা হয় হবে। বর্ষাকাল আমাদের কপালে জমবে এবং রূপঙ্কর কিন্তু মানে সেইটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে গানটা মানে এতক্ষণ ধরে অনুষ্ঠানটা করছেন এবং করলেন। হয়তো আপনারা কেটে কেটে দেখাবো, তারপরে একটা পুরোটাও থাকবে, আপনারা দেখতে পাবেন কতক্ষণ ধরে একদম নিরলসভাবে কথা বললেন এবং গান করছেন। আমাদের 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 শুভেচ্ছা থাকবে রূপঙ্করের সাথে। রূপঙ্কর, অনেক ধন্যবাদ। পরে নিশ্চয়ই আর কয়েকবার নিশ্চয়ই আবার কথা হবে, এটা জাস্ট শুরু হলো। আপনাদের সবাইকে ধন্যবাদ অনুষ্ঠানটা দেখার জন্য। অয়নের বাক্স থেকে অয়ন, ধন্যবাদ। আচ্ছা, রুবি রায় আমার একটা খুব ইন্টারেস্টিং কম্পোজিশন এবং গানটা ছিল আগে মানে মূল গানটা মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি, আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি। এই মনে পড়ে রুবি রায়, এই লাইনগুলোকে আমি রাখবো এটা ভেবে আমি গানটা তৈরি করেছি। সুতরাং খুব আমি একটা এক্সপেরিমেন্টাল গান বলবো, কারণ আমার খুব আমি গানটা করে খুব স্যাটিসফাইড হয়েছিলাম। গানটা এরকম ছিল, মানে কিভাবে লাইনগুলো এনেছি সেটা আমি যখন আসবো তখন আমি ওখানটা দেখাবো। আজ ঘুম আসে না, সারা রাত কাটে না, মন আজ পীরে পীরে বেড়ায়, সবই ঠিক তবু আজ হাতে বেহিসা, মনে খারাপ তোমার রুবি রায়, আজ তুমি একা
আছে বহুদিন স্মৃতিরাজ মলিন মনে খারাপ হলো রুবি রায় এবার মনে পড়ে রুবি রায় তোমাকে কবিতায় বুঝেছি একদিন শুধু শুধু তোমায় আজ জলে যেন সে নিভে না শোনো আমি আজও আছি থাকবো অপেক্ষায় রুবি রায়। क्या